ভালোভাবে? জি ভাইয়া, জি শুনতে স্যার। পাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে একটু খুব ঠান্ডা আরকি। আমার সবসময় ঠান্ডা থাকে, তোমরা জানো এটা। তো যাক, এখন শীতকাল চলে যাচ্ছে, এজন্য আমি খুব খুশি যে আস্তে, আস্তে শীতকাল চলে যাবে। তো তোমাদের সাথে তো আমার দীর্ঘদিন প্রায় আজকে ১০ নাম্বার লেকচার। আজকে তোমাদের মেবি লাস্ট ক্লাস। তো এতদিন পর্যন্ত আমি চেষ্টা করেছি তোমাদের সাথে থাকার, তোমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আরকি। তো আমরা ক্লাস শেষ করে কিছু কথা বলবো। তার আগে আমরা একটু আমাদের আজকের ২ টা টপিক আছে, ইম্পর্টেন্ট ২ টা টপিক। মোটামুটি ইম্পর্টেন্ট আরকি ২ টা টপিক। একটার নাম হচ্ছে প্যারালালিজম কিংবা প্যারালাল স্ট্রাকচার, আরেকটার নাম হচ্ছে রিডান্ডেন্সি। এই ২ টা আ টপিক আছে। সেই ২ টা টপিক একটু আমরা পড়ে নেই। আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেন তোমরা ওই স্ক্রিনটা দেখো আরকি। শেয়ার দিচ্ছি। ওকে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। জি জি স্যার। ভাইয়া। জি ভাইয়া, দেখতে ঠিক পাচ্ছি। আছে। ওকে। সো আজকে আমরা সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি তার নাম হচ্ছে প্যারালালিজম। প্যারালাল থেকে প্যারালালিজম শব্দটা আসছে। প্যারালালিজম এই শব্দটা একটা নাউন। এটাকে প্যারালালিজমও বলা হয় অথবা প্যারালাল স্ট্রাকচারও বলা হয়। প্যারালালিজম এই শব্দটার বাংলা হলো সমান্তরাল, মানে সব জায়গায় একই সমান হবে। একই সমান হওয়া মানে কি, জায়গা সমান হওয়া কিন্তু বুঝাই নাই এখানে। মানে ইংলিশ সেন্টেন্সে প্যারালাল স্ট্রাকচার হচ্ছে যদি একটা নাউন হয় সবগুলোই নাউন হবে, যদি একটা অ্যাডজেক্টিভ হয় সবগুলোই অ্যাডজেক্টিভ হবে, একটা ভার্ব হলে সবগুলোই ভার্ব হবে, একটা ফ্রেজ হলে সবগুলোই ফ্রেজ হবে, ক্লজ হলে সবকিছুই ক্লজ হবে, অ্যাডভার্ব হলে সবগুলোই অ্যাডভার্ব হবে, জিরান হলে সবগুলোই জিরান হবে, ইনফিনিটিভ হলে সবগুলো ইনফিনিটিভ হবে। এটার নামই হচ্ছে আসলে প্যারালাল স্ট্রাকচার। তাহলে আমরা একটু দেখি যে দেখো অনেকভাবে প্যারালাল স্ট্রাকচার হতে পারে। এই যে নট অনলি, তারপর হচ্ছে নট অনলি থাকলে আমরা জানি তার সাথে বাট অলসো হয়, এটা আমরা জানি। এখন আমরা দেখতে পাচ্ছি নট অনলির পরে একটা ওয়ার্ড আছে, সেটা হলো টিচার, নাউন। এই শব্দটা একটা নাউন। হি ইজ নট অনলি টিচার। তো হি ইজ নট অনলি টিচার বাট অলসো হি প্লেস ফুটবল। কথাটা খুব ভালো করে শুনুন। প্রথম জায়গায় আমরা দেখছি নট অনলির পর একটা নাউন আছে, আবার বাট অলসোর পরে একটা ক্লজ হয়ে গেছে। ক্লজ, হি একটা সাবজেক্ট, প্লেস একটা ভার্ব, ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব মিলে কিন্তু তোমার ক্লজ হয়। তাহলে দেখতে পাচ্ছ নট অনলির পরে নাউন আছে, বাট অলসোর পরে ক্লজ আছে। তাহলে প্যারালাল স্ট্রাকচার হচ্ছে সেটাই, ক্লজ হলে দুইটাই ক্লজ হতে হবে, আর ফ্রেজ হলে দুইটাকে ফ্রেজ বানাইতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু এটা ক্লজ আছে, তাহলে আমরা দুইভাবে এটাকে করতে পারি। আমরা বলতে পারি যে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ হি প্লেস ফুটবল, মানে সে একজন খেলোয়াড়, ঠিক আছে, বাট অলসো এ প্লেয়ার। এই যে দুইটাকে আমি নাউন করে দিয়েছি। প্লেয়ার, হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ প্লেয়ার। যেহেতু এটো নাউন, নট অনলির পরে নাউন থাকলে বাট অলসোর পরে নাউন করে দিতে হবে। এবার আসো, এই যে আমরা দেখি বোথ থাকলে তার সাথে এন্ড হয়, এটা আমরা সবাই জানি। এই যে বোথ আছে, তার সাথে এন্ড হয়, এই যে এন্ড। ওকে, বোথ থাকলে তার সাথে এন্ড হয়, এটা আমরা জানি। এই যে বোথ এর পরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে যার নাম হচ্ছে ট্যালেন্টেড। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ, ট্যালেন্টেড। তাহলে হি ইজ বোথ ট্যালেন্টেড। আবার এরপর আমরা দেখতে পাচ্ছি হি ইজ নোন টু অল, এটা একটা ক্লজ। তো একটা যদি অ্যাডজেক্টিভ হয় এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে হি ইজ নোন টু অল, সে সকলের কাছে পরিচিত, তার মানে হি ইজ এ পপুলার।
পপুলার অ্যাডজেক্টিভ, তাহলে আমি এখানে হি ইজ ট্যালেন্টেড, হি ইজ বোথ ট্যালেন্টেড এন্ড পপুলার এটা লিখলেই হয়। এই যে পপুলার অ্যাডজেক্টিভটা লিখে দিলেই হয়। তাহলে দেখো নট অনলির পরেও নাউন ছিল, বাটলসের পরেও নাউন, নট অনলির পরে অ্যাডজেক্টিভ হলে বাটলসের পরেও অ্যাডজেক্টিভ, নট অনলির পরে ভার্ব হলে বাটলসের পরেও ভার্ব হবে। ঠিক একইভাবে বোথ এর পরে অ্যাডজেক্টিভ হলে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ, নাউন হলে দুইটাই নাউন, এভাবে হবে। এবার আসো, হি রাইটস নট অনলি ক্লিয়ারলি, এই যে নট অনলি আছে, ঠিক আছে, নট অনলি আছে, সরি, আচ্ছা হি ইজ নট অনলি আছে, এই যে নট অনলি আছে, আর এখানে বাট অলসো হবে, এটা আমরা জানি। তো আমরা নট অনলির পর আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বটা হলো ক্লিয়ারলি, এটা একটা অ্যাডভার্ব। তাহলে নট অনলির পরে যদি অ্যাডভার্ব থাকে বাট অলসোর পরও অ্যাডভার্ব হবে, কেমন, বাট অলসোর পরও অ্যাডভার্ব হবে। আর নট অনলির পরে অ্যাডভার্ব, বাট অলসোর পরে অ্যাডভার্ব, তাহলে এটা কারেক্ট না হয়ে কারেক্টলি হয়ে যাবে, কারেক্টলি। তাহলে হি রাইটস নট অনলি ক্লিয়ারলি বাট অলসো কারেক্টলি, দুইটা অ্যাডভার্ব। ওকে, এরপর দেখো হি লাইকস টু ফিশ, এটা কিন্তু একটা, হি লাইকস টু ফিশ এটা কিন্তু একটা ইনফিনিটিভ, টু সুইম এটাও একটা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হলে তিনটাই ইনফিনিটিভ হইতে হবে। তাহলে এটা সিঙ্গিং, এটা জিরান হয়ে গেছে, তাহলে এই জিরানটা হবে না, এটা সিঙ্গিংটা টু সং হয়ে যাবে। ইনফিনিটিভ হলে দুইটাকে ইনফিনিটিভ করে দিতে হবে, তিনটাকে যতগুলো থাকবে। অথবা সেন্টেন্সটা তোমাকে বলতে হবে এভাবে, হি লাইকস টু ফিশ, টু সিম, টু সুইম, টু সিং, অথবা হি লাইকস ফিশিং, তিনটা জিরান করে দিতে হবে, ফিশিং, সুইমিং, এন্ড সিঙ্গিং। জিরান হলে তিনটাকে জিরান করে দিতে হবে, এই যে এভাবে তিনটাকে জিরান করে দিতে হবে। আর ইনফিনিটিভ হলে তিনটাই এভাবে ইনফিনিটিভ হবে, যতগুলো থাকবে সবগুলো এভাবে মিলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি হি মুভস টু ফরেস্ট, সে বনের দিকে এগিয়ে যাচ্ছিল, স্লোলি, ধীরে ধীরে, এটা যেহেতু অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, তাহলে এটাও এই সাইলেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এটাকেও অ্যাডভার্ব করে দিতে হবে। অ্যাডভার্ব হলে দুইটাই অ্যাডভার্ব, তাহলে সাইলেন্ট না হয়ে সাইলেন্টলি হয়ে যাবে, সাইলেন্টলি। ওকে, হি মুভস টু ফরেস্ট, সে বনের দিকে এগিয়ে যাচ্ছিল, স্লোলি, ধীরে ধীরে, এন্ড সাইলেন্টলি, এবং কি সাইলেন্ট ভাবে, কোনো কথা না বলে। তারপর দেখো হি, হি নট অনলি থাকলে বাট অলসো হবে, সেটা তুমি দেখতেই পাচ্ছ, নট অনলি থাকলে বাট অলসো হয়। হি নট অনলি প্লেস ফুটবল, দেখো নট অনলির পরে কিন্তু একটা ভার্ব আছে, হি নট অনলি প্লেস ফুটবল, সে শুধুমাত্র ফুটবলই খেলে না, বাট অলসো কম্পোজেস মিউজিক, কম্পোজ হবে না, কম্পোজেস হবে, এই যে এখানে কম্পোজেস হবে। দেখো নট অনলির পরে ভার্ব আছে, বাট অলসোর পরে কিন্তু ভার্ব আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো প্যারালাল স্ট্রাকচারের মূল কথাটা হলো, যদি কোন একটা সেন্টেন্সে একটা নাউন হয়, এরপর সবগুলোই নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে সবগুলো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হলে সবগুলো অ্যাডভার্ব হবে, জিরান হলে সবগুলো জিরান, ইনফিনিটিভ হলে সবকিছু ইনফিনিটিভ, ক্লজ হলে সবগুলোই ক্লজ, ফ্রেজ হলে সবগুলোই ফ্রেজ। এটার নামই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। সেটা অনেকভাবে হতে পারে, নট অনলি বাট অলসো দিয়ে হতে পারে, বোথ এন্ড দিয়ে হতে পারে, অ্যাজ ওয়েল এজ দিয়ে হতে পারে, আইদার অর নাইদার নট দিয়ে হতে পারে, অনেকভাবে হতে পারে। আমি তোমাদেরকে প্রায় 2 4 6 8 9টা মতো 8 9টা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটাই হলো প্যারালাল স্ট্রাকচার। তো এই জিনিসটা কি তোমরা বুঝছো কিনা? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে কি যে প্যারালাল স্ট্রাকচার গুলোর মধ্যে আমরা যে টু লাইকস টু হি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড টু সিং, এখানে তো আমরা প্রথমটা অনুসারে পরেরটাও করব, কিন্তু হ্যাঁ, পরবর্তীটার মধ্যে মানে আমরা ফিশিং তুমি নিচ্ছি। আসলে প্রথমটা অনুসারে না, তুমি দেখবা ধরো যে কোন একটা সেন্টেন্স, এগুলো কখন হয় দেখো, তোমার আমি একটু করে বলি তাহলে সহজ হয়ে যায়। দেখো আমি এখানে সিঙ্গিং বললাম না, ধরো এটাকে আমি সিঙ্গিং করে দিলাম, দাঁড়াও, এটাকে আমি সিঙ্গিং করে দিলাম, সিঙ্গিং। ওকে, তো তোমাকে যদি হি লাইকস টু ফিশ, টু সিং, টু সুইম, টু সিং, সরি সিঙ্গিং, এভাবে দেওয়া আছে, তো এটার নিচে আন্ডারলাইন করেছে, এটার নিচে আন্ডারলাইন করেছে, এটার নিচে আন্ডারলাইন করেছে, দুইটা। তারপর হলো তোমার
এটার নিচে আন্ডারলাইন করেছে, এটার নিচে আন্ডারলাইন করেছে, তারপর এটার নিচে আন্ডারলাইন করেছে। কয়টা আন্ডারলাইন হলো? 4টা না? এখন যদি জিজ্ঞেস করে তোমাকে এখানে কোনটাতে ভুল আছে, তাহলে কি তুমি টু ফিশে ভুল বলবা, টু সুইমে ভুল বলবা? কারণ জি না এখানে ভাইয়া। সংখ্যাগরিষ্ঠ এরাই, তাহলে তোমাকে এই জায়গাতে ভুল বলতে হবে। প্রথমটা অনুযায়ী আমি কি বুঝাতে পারলাম? জি ভাই, এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এবার আসো। এখন আমরা আরেকটা যেটা পড়বো তার নাম হচ্ছে এই যে রিডান্ডেন্সি। রিডান্ডেন্স বা রিডান্ডেন্সি কেমন? এই রিডান্ডেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার অত্যাধিক, অতিরিক্ত, প্রাচুর্য, তোমার কোন একটা জিনিসকে অতিরিক্ত বাড়ায় বলা। কেমন? রিডান্ডেন্সি আর কি। এটাকে বলা হয় যে বাহুল্য দোষ। বাহুল্য শব্দের একটা শব্দকে আননেসেসারি দুইবার ইউজ করা। আমি কয়েকটা এক্সাম্পল দিই, দেন তোমাদের কাছে সহজ হবে যে আপনি খাঁটি বাংলায় বোঝার চেষ্টা করি। অনেকে বলে কি গাড়িটা পেছনে ব্যাগ দাও, গাড়িটা পেছনে ব্যাগ দাও। আচ্ছা, ব্যাগ দেওয়া মানে তো পেছনে দেওয়া, তো কেউ যদি বলে পিছনে ব্যাগ দাও, তাহলে কথাটা দুইবার হয়ে গেল না? সেটাই হচ্ছে এই যে রিডান্ডেন্সি। এখানে রিডান্ডেন্সি দোষ আছে। সেটা কি হয়? তুমি গাড়িটা পিছনে দাও, নাহলে গাড়িটা ব্যাগ দাও। এক। তারপর অনেকে বলে কি ক্যাচ ধরো, ক্যাচ মানে তো ধরা, আবার ধরো বলার তো দরকার নাই, ক্যাচ অর্থই ধরা। ঠিক আছে? আবার অনেকে বলে যে আগামীকাল তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে, মডেল টেস্ট পরীক্ষা হবে। কথাটা খুব ভালো করে শোনো। তাহলে মডেল টেস্ট মানে তো পরীক্ষা, তাহলে মডেল পরীক্ষা পরীক্ষা হবে হয়ে যাবে না? হয় মডেল টেস্ট হবে, না হলে মডেল পরীক্ষা হবে, দুইটা যে কোনো একটা। কেবলমাত্র, শুধুমাত্র, শুধু যে কথা মাত্র একই কথা, হয় শুধু হবে না হলে মাত্র হবে। সকল শিক্ষার্থীদের, নো, সকল শিক্ষার্থীর অথবা শুধু শিক্ষার্থীদের, হয় শিক্ষার্থীদের না হলে সকল শিক্ষার্থীর। তারপর হয় কি, আমরা আরো বলি কি তোমার এরকম আরো অনেকগুলো শব্দ আছে যে যেগুলো তোমার ধরো বলে কি বলো, এরকম আরো কি কি এক্সাম্পল আছে? এই সকল কয়েকজনে বাংলা পাখিরা বল। নীড়ে ঘুমায়। হ্যাঁ, সকল পাখিরা নীড়ে ঘুমায়। হ্যাঁ, সকল পাখিরা, মানে পাখিরা বললেই সকল আর বলার দরকার নেই। এরকম আরো এক্সাম্পল আছে যেগুলো আমরা নিত্য দিনে ব্যবহার করে থাকি। বলে যে সিনিয়র বড় ভাইয়েরা, এই বড় ভাই বললে কেন আবার সিনিয়র আসবে কেন? হয় সিনিয়র ভাইয়েরা না হলে বড় ভাইয়েরা, দুটো যে কোনো একটা। তারপর এরকম আরো কি কি আছে যে বাংলার মধ্যে আমরা অনেক আননেসেসারি দুইবার ইউজ করি এই কথাগুলো। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে মূলত তোমার রিডান্ডেন্সি আর কি, যেটা তোমার আমাদের এখন এটা হলো বাংলায় বোঝার রিডান্ডেন্সি। তো ইংলিশে কি রকম রিডান্ডেন্সি? এই যে ইংলিশে বিরাট গরুর হাট, না বিরাট গরুর হাটে কি সমস্যা আছে? গরুর বিরাট বিরাট হাট হবে আর কি। না, ও না, এটা রিডান্ডেন্সি না। তুমি এখন যেটা বললে এটা রিডান্ডেন্সি না, এটা মডিফাই। যে এখানে মডিফাইটা বিরাট শব্দটা হাটের শুরুতে বসবে, এটা কিন্তু রিডান্ডেন্সি না, এটা মডিফাই এ সমস্যা হয়েছে। এটাকে বলা হয় ইলজিক্যাল পার্টিসিপল বা মিসপ্লেস মডিফায়ার, এটা না। আচ্ছা, তারপর হলো তোমার, আচ্ছা যাক সমস্যা নাই। দেখো ইংলিশে রিডান্ডেন্সিটা কি দেখবা, দেখো মুভ মানে অগ্রসর হওয়া, ফরওয়ার্ড অর্থ অগ্রসর হওয়া। তাহলে তুমি হয় মুভ বলবা না হলে ফরওয়ার্ড বলবা, মুভ ফরওয়ার্ড একসাথে বলা যাবে না। এই যে অ্যাডভান্স মানে অগ্রসর হওয়া, ফরওয়ার্ড মানে অগ্রসর হওয়া, তাহলে অ্যাডভান্স ফরওয়ার্ড একসাথে বলা যাবে না, হয় ফরওয়ার্ড না হলে অ্যাডভান্সড। ঠিক আছে, একইভাবে প্রসিড ফরওয়ার্ড এভাবে বলা যাবে না। প্রসিড মানে অগ্রসর হওয়া, সামনে যাওয়া, ফরওয়ার্ড তো সামনে যাওয়া, অগ্রসর হওয়া। তাহলে হয় তুমি মুভ বলবা, অ্যাডভান্স বলবা, প্রসিড বলবা অথবা ফরওয়ার্ড বলবা, দুইটা একসাথে বলা যাবে না, ভুল হবে। এবার আসো, দেখো রিপিট, এই রির মধ্যে কিন্তু এগেইন শব্দটা আছে না? তাহলে রিপিট বললে আর তোমার এগেইন বলার দরকার নেই, রিপিট বললে আর এগেইন বলার দরকার নেই, কারণ রির মধ্যে এগেইন শব্দটা আছে। রিপিট মানে পুনরায় কি করা, পুনরায় বলা বা রিপিট করা। ঠিক একইভাবে রিয়েস্টুর এগেইন, এই রির মধ্যে কিন্তু এগেইন শব্দটা আছে।
রেজ টু এগেইন, এজন্য এই এগেইন শব্দটা তোমার তোমার আর বলার দরকার নাই। রেজ টু বললে এগেইন শব্দটা আর বলার দরকার নাই। ব্যাক, এই যে রির মধ্যে ব্যাক শব্দটা আছে, এই যে রির মধ্যে ব্যাক শব্দটা আছে, এজন্য রিটার্ন বললে আর ব্যাক বলার দরকার নেই। রিটার্ন বললে আর ব্যাক বলবা না। ঠিক একইভাবে রিভার্ট, এই শব্দটার মধ্যে ব্যাক শব্দটা আছে রির মধ্যে, এজন্য তোমার রিভার্ট ব্যাক হবে না, শুধু রিভার্ট হবে। ঠিক একইভাবে ইনোভেশন শব্দের অর্থ হলো নতুন কোনো কিছু আবিষ্কার করা। এই ইনোভেশন, এই ইনের মধ্যে নতুন শব্দটা আছে, ইনোভেশনের মধ্যে নতুন শব্দটা আছে ইনের মধ্যে, তাহলে আর নিউ বলার দরকার নেই, এই নিউ শব্দটা আর বলার দরকার নেই। ইনোভেশন মানে নতুন কোনো কিছু আবিষ্কার করা, সেখানে আর নিউ বলার দরকার নেই। কম্পিট, এই কম্পিটের মধ্যে টুগেদার শব্দটা আছে, তাহলে কম্পিট বললে আর টুগেদার বলার দরকার নাই। ঠিক আছে, জয়েনের মধ্যে এই টুগেদার শব্দটা আছে, তাহলে এটা বলার দরকার নাই। মেটিনি পারফরমেন্স, মেটিনি মানে হচ্ছে সন্ধ্যাবেলার পারফরমেন্স কে মেটিনি বলে, তাহলে মেটিনি বললে আর পারফরমেন্স শব্দটা বলার দরকার নেই। সন্ধ্যাবেলার পারফরমেন্স কে মেটিনি বলা হয়। এবার আসো, সাফিসিয়েন্ট বললে আর এনাফ বলার দরকার নেই, হয় সাফিসিয়েন্ট না হলে এনাফ, দুইটার যে কোনো একটা। রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ, দুইটার যে কোনো একটা বসবে, দুইটা একসাথে বসবে না। সেম শব্দের অর্থ একই, আইডেন্টিক্যাল মানেও একই ধরনের। সেম বললে আর আইডেন্টিক্যাল শব্দটা বলার দরকার নেই, আইডেন্টিক্যাল বললে সেম বলার দরকার নেই। টুইনস, টুইনস শব্দের অর্থ হলো যমজ, এই শব্দটার মধ্যে তোমার টু শব্দটা আছে। টুইনস এই শব্দটার মধ্যে টু শব্দটা আছে, হয় টু বলবা না হলে টুইনস বলবা। এগুলাই হচ্ছে তোমার প্রসিদ্ধ রিডান্ডেন্সি আর কি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, প্রসিদ্ধ রিডান্ডেন্সি আর কি, যেগুলো পরীক্ষা আসতে পারে। এরকম যদি কোনো একটা সেন্টেন্সে দেখো মুভ ফরওয়ার্ড, অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, রিপিট এগেইন, রিজ টু, এরকম রিটার্ন ব্যাক, এই শব্দগুলো আছে, তার মানে মনে করবা সেখানে রিডান্ডেন্সি দোষ আছে, বাহুল্য দোষ আছে, তার মানে ওখানকার যে কোনো একটা হবে, ওই জায়গাতে ভুল হবে। এটাই হচ্ছে তোমাদের রিডান্ডেন্সি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জয়েন টুগেদার মানে, জয়েন মানে একসাথে, আবার টুগেদার মানেও তো একসাথে, এরকম? হ্যাঁ, আমি সেটাই বলছি, জয়েন বললে আর টুগেদার বলার দরকার নেই, জয়েন টুগেদার হবে না, কম্পিট টুগেদার হবে না, শুধু কম্পিট, শুধু জয়েন। আর মেটিনি শো কি হবে? মেটিনি না, মেটিনি পারফরমেন্স শো এটা হইতে পারে, কিন্তু মেটিনি পারফরমেন্স হবে না। এটা হচ্ছে তোমাদের রিডান্ডেন্সি আর কি, প্যারালালিজম এন্ড রিডান্ডেন্সি, এগুলো সহজ বিষয়, ছোট ছোট বিষয়। আচ্ছা, তো মানে মৌলিক বিষয় হচ্ছে আজকের লেকচারের এই দুইটা আর কি। এখন আমি তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আমি ওভারঅল একটা সামারি দিব আর কি, একটু সবাই মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনো। আমি কয়েকটা টপিকের নাম লিখে দিচ্ছি আর কি এখানে। ভাইয়া প্রথম, আমাদেরকে আজকে একটু ফ্রি সাইজ নিয়ে একটু বলে দিন ভাইয়া, ফ্রি সাইজ হ্যাঁ ওটাতে। ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ে কথা বলছি একসাথে, কথা খুব ভালো করে শুনো। এতক্ষণ ধরে আমি যেগুলো পড়ালাম, আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো নিয়ে এখন কথা বলবো, এবং হচ্ছে বলবো যে তোমার এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা এমবিডেড সেন্টেন্স যেটা আছে, এমবিডেড কোয়েশ্চেন যেটা আমি তোমাদেরকে পড়াইছি, এমবিডেড কোয়েশ্চেন অথবা এমবিডেড সেন্টেন্স, এখান থেকে প্রশ্ন আসে প্রায় ম্যাক্সিমাম টাইম, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এটাকে তুমি 100% রাখতে পারো, এটা 100% ধরো যায় আর কি। 100% তো আর বলা যায় না, 99%, তারপর আমি গুরুত্ব দেওয়ার জন্য 100% বললাম। তাহলে প্রথম যে টপিকটা থেকে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে এমবিডেড কোয়েশ্চেন বা সেন্টেন্স, 100 মার্কের, মানে 100। দ্বিতীয় যেটা, সেটার নাম হলো সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, সাবজাংটিভ ভার্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ সাবজাংটিভ ভার্ব টপিকটা। 3 নাম্বার যেটা, সেটা হলো তোমার এই যে রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একই জিনিসটাই আর কি, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই দুটো টপিক থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা আসে। গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর হচ্ছে তোমার নাউন, pronoun, adjective
and adverb, এই চারটা বিষয় অবশ্যই দেখবা। and adverb, এই চারটা বিষয় দেখতে হবে। noun, pronoun, adjective and adverb, পার অফ স্পিচ থেকে। noun, pronoun, adjective and adverb। এরপরে হলো tense, tense থেকে টেন্স থেকে দুইটা টেন্সে প্রায় প্রশ্ন আসতে দেখা গেছে। তার মধ্যে একটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। এই দুইটা থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে আর কি। এই দুইটা থেকে, তারপর টেন্সটা পুরোটাই পড়বা, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট টেন্স থেকে তোমার প্রায় প্রশ্ন আসছে। এবার আসো, এরপর হলো যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার ওই ভয়েস, একটা প্রশ্ন আসে মোটামুটি। তারপর হচ্ছে নেরেশন, ভয়েস এবং নেরেশন থেকে প্রায় প্রশ্ন আসে। embedded question, subjunctive verb, right form of verb, noun, pronoun, adjective, adverb। আর এখানে একটা জিনিস হচ্ছে ডিটারমাইনার্স গুলো, ডিটারমাইনার্স এগুলো একটু পড়ে নিতে হবে, ডিটারমাইনার্স। আচ্ছা, তারপর হলো ভয়েস এবং নেরেশন থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি একটু দেখি, আমি সব টপিক গুলো একটু দেখি। তারপর যেটা, সেটা হচ্ছে তোমার এই যে জিরান এবং পার্টিসিপল, জিরান এন্ড পার্টিসিপল, এই পুরো টপিকটা পড়তে হবে। পার্টিসিপল, জিরান এন্ড পার্টিসিপল, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, জিরান এন্ড পার্টিসিপল। এরপর হচ্ছে তোমার আচ্ছা, এরপর তোমরা যেটা শিখবা সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এটা 100% দুইটা আসবে এখান থেকে, 100% ধরে রাখো তুমি, আসবে। তারপর হলো ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, পজিশন, ইউজ অফ প্রিপোজিশন, যেটা প্রিপোজিশন জেনারেল যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো, মানে প্রিপোজিশন থেকে দুইটা প্রশ্ন এভাবে আসবেই, তুমি এটা ধরেই রাখো, দুইটা প্রশ্ন আসবেই। 10 নাম্বার। আচ্ছা, ইউজ অফ প্রিপোজিশন। তারপর হচ্ছে এরপর যেটা মেড অফ এবং মেড ফ্রম এর একটা ব্যবহার আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, মেড অফ এবং মেড ফ্রম। ওই যে দৃশ্য বুঝালে টি ইজ মেড অফ, এভাবে একটা যে ব্যবহার পড়াইছি, মেড অফ এবং মেড ফ্রম, সেটাও তোমার এটাকে তুমি 100% একটা রুলস হিসেবে নিতে পারো।
মানে মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট একটা রুলস, মেড অফ এবং মেড ফ্রম আর কি। ঠিক আছে, এবার আসো, তারপর হচ্ছে তোমার ফ্রেজ এন্ড ইডিয়মস। 100% একটা ফ্রেজ এন্ড ইডিয়মস থাকবে, ফ্রেজ এন্ড ইডিয়মস 100% ইম্পর্টেন্ট একটা টপিক, একটা আসবেই। আর 13 নম্বরে হলো স্পেলিং। স্পেলিং 100% একটা স্পেলিং থাকবেই, তুমি এটা ধরে নাও, 100% একটা স্পেলিং থাকবে। তারপর সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম এন্ড অ্যান্টোনিম, অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম দুইটা থাকবে, এটাও তোমার 100% একটা টপিক। তারপর একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন আর কি, ওই অর্থের উপর ডিপেন্ড করে আনসার করা যেগুলো, সেন্টেন্স কমপ্লিশন, অর্থের উপর ডিপেন্ড করে যে আনসার গুলো করতে হয়, সেন্টেন্স কমপ্লিশন। এটাও একটা আসবে, এটা ধরা যায় 100%। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য। আচ্ছা, আমি এখানে যে গ্রামার টপিক গুলো দিয়েছি তার মানে এই না যে এগুলোই পড়বা তুমি আর অন্যগুলো পড়বা না, আমি কিন্তু সেটা বলি নাই। বলছি এইগুলো থেকে বিগত সালের আমরা তো ওই প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের কাছে যখন আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বিগত সালে, তখন আমরা দেখছি ম্যাক্সিমাম টাইম এই টপিক গুলো থেকে প্রশ্ন আসছে। তার মানে তুমি যে এগুলো পড়বা শুধু আর কোনো কিছু পড়বা না, বিষয়টা কিন্তু এরকম না। আমি কিন্তু ওই কথা বলছি না যে এগুলোই পড়বা তুমি আর কিছু পড়বা না, সেটা আমি বলি নাই। এগুলো পড়বা, এটার সাথে অন্যগুলো পড়বা, কিন্তু এগুলোকে বেশি গুরুত্ব দিবা। এগুলো আগে শেষ করবা, দেন অন্যান্য টপিক গুলো পড়বা, কিন্তু অন্যান্য গুলো তোমাকে পড়তে হবে। আমি কিন্তু এগুলো বলছি না যে এগুলোই একবার আসবে, এরকম তো আর বলা যাবে না। কিন্তু ম্যাক্সিমাম বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে এটাই দেখা গেছে, এগুলো থেকে প্রায় প্রশ্ন আসছে। তাহলে দেখো, এই গ্রামার থেকে যদি 4-5টা আছে, এই যে তোমার দেখো এই সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দুইটা, এই জিনিসগুলো আসবেই, এগুলো বাধ্যতামূলক। একটা স্পেলিং 100% থাকবে, কোনো সন্দেহ নেই। স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম একটা 100% থাকবে, একটা দুইটা। সেন্টেন্স কমপ্লিশন একটা থাকবে, এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস একটা ফ্রেজ এন্ড ইডিয়মস দিবে। এভাবে মিলাইয়া তোমাকে তারা এই এমসিকিউ প্রশ্নগুলো করবে। তাহলে মোটামুটি এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে টপিকগুলো আমি বলেছি, এখানে মেমোরাইজিং পার্টও আছে, গ্রামার পার্টও আছে। গ্রামার পার্ট এন্ড মেমোরাইজিং পার্ট, গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্টে মিলে তোমার এই প্রশ্নটা হবে আর কি, এমসিকিউ। এগুলো তোমাদেরকে একটু ভালোভাবে এই টপিকগুলো দেখতে হবে, এটা ছাড়া যে অন্যগুলো দেখবা না বিষয়টা তা কিন্তু না। আচ্ছা, এবার আসো রিটেন নিয়ে একটু কথা বলি। রিটেন নিয়ে প্রথম যেটা, সেটা হলো প্যারাগ্রাফ। 100% একটা প্যারাগ্রাফ আসবে এবং কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। 100% একটা প্যারাগ্রাফ 100% আসবে। সেটা তোমাদের বইয়ের বিভিন্ন টপিকের উপর হতে পারে, রিসেন্ট কোনো বিষয়ের উপর হতে পারে। গত বছর আসছিল তোমার কি বলে এটা, গত বছর দিয়েছিল 7 স্পিচ। হ্যাঁ 7 স্পিচ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফ্রি সাইজ। ফ্রি সাইজ মানে কি? ফ্রি সাইজ মানে সামারি লিখা আর কি। ফ্রি সাইজ যে কথা, সামারিও একই কথা। তো সামারি একই কথা। ফ্রি সাইজ মানে কোন জিনিসকে সংক্ষেপে লেখা, একটা তোমাকে প্যাসেজ দিবে বা একটা কথা দিবে, সেই কথা থেকে একটা সামারি লেখা, মূল কথাটা তুলে আনা। গত বছর আসছিল হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে গত বছর আসছিল ফ্রি সাইজটা। তাহলে প্যারাগ্রাফ একটা থাকবে 100%। শুনো, রিটেন মানে একটা প্যারাগ্রাফ থাকবেই, এটা বাধ্যতামূলক। আর প্রিসাইজ মানে সামারি লেখা, একই জিনিসটাই। এবার আসো, অনেকগুলো বই আছে, অনেকগুলো তোমার তোমরা যারা লেকচার শিট পড়ো, বিভিন্ন কোচিং করো, সেখানে রিটেন পার্টে দেখো সামারির অ্যাভেলেবল এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো দেখে নিবা। এগুলো মুখস্থের বিষয়, এগুলো বর্ণনা করার বিষয় না। তারপর হলো ট্রান্সলেশন। 100% একটা ট্রান্সলেশন থাকবেই। সেটা ট্রান্সলেশনটা হতে পারে দুই ধরনের, একটা হলো বাংলা টু ইংলিশ, আর একটা হলো ইংলিশ টু বাংলা। ঠিক আছে,
এটা 100% আসবে, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। তাহলে প্যারাগ্রাফ প্রিসাইজ ট্রান্সফরমেশন, সরি ট্রান্সলেশন, সামারি। প্যারাগ্রাফ একটা থাকবে, সামারি একটা থাকবে, ট্রান্সলেশন থাকবে। তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকে তুমি 100% মধ্যে রাখতে পারো। তারপর 5 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস, একটা চার্ট দিবে, উপরে কিছু শব্দ থাকবে, সেগুলোকে অর্থ অনুযায়ী টেন্স অনুযায়ী বসানো, ফিল ইন দ্য গ্যাপস। এটাকে তুমি 100%। আমার মতে রিটেন পার্টের জন্য, ফর রিটেন, এই যে রিটেন পার্টের জন্য এই 5টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ প্রিসাইজ ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সেন্টেন্স মেকিং এবং ফিলিং দ্য গ্যাপস। আমার কাছে এই 5টাকে রিটেনের জন্য সবচেয়ে মোর ইম্পর্টেন্ট বিষয় বলে মনে হয়েছে। এর বাহিরে তোমার কোন একটা মানে শর্ট আনসার থাকতে পারে, তারপর এর বাহিরে তোমাদের কি বলে ট্রান্সফরমেশনটাও দিলেও দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্যাসেজ নেরেশন থাকতে পারে, প্যাসেজ নেরেশনটা থাকতে পারে এর বাহিরে, কিন্তু এই 5টা হলো গুরুত্বপূর্ণ। আগে এই 5টা খুব ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে। গত বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত বছরের কোয়েশ্চেন প্যাটার্ন লিখিত প্রথম হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী আশা করি প্রশ্ন হবে। এটা হচ্ছে তোমাদের রিটেন পার্ট নিয়ে কথা। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে মোটামুটি একটা সামারি টেনে দিয়েছি যে কোন কোন টপিকগুলো গ্রামার থেকে কমন এবং বিগত সালে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিভাবে মানে তোমার মেমোরাইজিং পার্টটা কিভাবে আসবে সেটা আমি দেখালাম, আর রিটেন পার্টের গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এটাই হচ্ছে তোমার মানে কি বলে এটা সব, এই জিনিসগুলো অবশ্যই খুব ভালোভাবে শেষ করতে হবে। তার মানে শুধু এগুলো শেষ করেই বসে থাকবে না, কারণ তোমার প্রতিযোগী তোমার মতো এরকম অল্প পরে বসে আছে না, সে অনেক বেশি প্রিপারেশন নিচ্ছে, শুধু তোমাকেও নিতে হবে, করার কিছু নেই, কিছু করার নেই। শুনো, মূল কথাটা হলো নিজেকে যদি ফাঁকিবাজি করাইতে চাও অনেকগুলো এক্সকিউজ পাওয়া যায়। নিজেকে তোমার কি করার জন্য, দুর্বল করার জন্য অনেক এক্সকিউজ পাওয়া যায়, লেম এক্সকিউজের অভাব নাই। তুমি যদি তোমাকে হারাইতে চাও, তুমি যদি তোমাকে হারিয়ে দিতে চাও, তাহলে তোমার এক্সকিউজের অভাব নেই, কিন্তু জিতাতে গেলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে অল্প অল্প শিকার মধ্যে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি সব শিখবা, সমস্যা কি? যেগুলো থেকে পরীক্ষা আসতেছে ধরে ধরে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়তে হবে, আবার গাধার মতো পড়লেও হবে না, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে পড়াশোনা করতে হবে। এজন্য আগে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের তোমার এমসিকিউ এবং রিটেন পার্ট প্রশ্ন দুটো দেখবা, বি ডি সি যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ এগুলো দেখবা, দেখার পর ওটার উপর বেস করে তুমি প্রিপারেশন নিবা। আমরা তো ওটার উপর বেস করে তোমাদের কথা বলছি, তুমি যদি ওটা পড়ো তাহলে তোমার কাছে ক্লিয়ার, যখন তুমি এটা পড়বা তখন তোমার কাছে ক্লিয়ার হবে যে এই টাইপ থেকে প্রশ্ন আসতেছে, তখন তোমার মাথায় এটা নক করবে। এবার এটাই হচ্ছে তোমার প্রশ্ন বুঝে আনসার করা আর কি, প্রশ্ন বুঝে আনসার করা যেটাকে বলে, এটা হচ্ছে তোমার ওই বিষয়। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কার কার কি প্রশ্ন আছে বলো। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বলো বলো, সমস্যা নেই, প্রশ্ন বলো। ভাইয়া হুইচ আর দ্যাট এর ব্যবহারটা যদি একটু বলতেন। কিসের কিসের? হুইচ আর দ্যাট। আচ্ছা আমি একটু বলে দেই, সেটাও একটু বলি, দেখো this is a pen which I like most। কথাটা ভালো করে শোনো, this is a pen which I like most, এটি হচ্ছে এমন একটি কলম যেটা আমি অধিক পছন্দ করি।
এবার আসো, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই হুইচটা পেনকে ইন্ডিকেট করছে, বস্তুকে। আবার দেখো, দিস ইজ এ পেন দ্যাট আই লাইক মোস্ট। এখানে আমি দেখতে পাচ্ছি দ্যাটও আবার বস্তুকে ইন্ডিকেট করছে, তাহলে হুইচ এবং দ্যাট বস্তুকে ইন্ডিকেট করে। আবার দেখো, হি ইজ মাই ফ্রেন্ড দ্যাট আই লাইক মোস্ট। কথাটা খুব ভালো করে শোনো। দেখো, হি ইজ মাই ফ্রেন্ড দ্যাট, এই যে দ্যাট দ্বারা এখন কিন্তু ব্যক্তিকে ইন্ডিকেট করছে। তার মানে দ্যাটটা ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, হুইচটা অনলি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে। এবং শুধু বস্তু না, দেখো জড় বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার হতে পারে। দিস ইজ দা বেবি হুইচ ইজ ক্রাইং। দেখো এখানে হুইচটা বেবিকে ইন্ডিকেট করছে, তাহলে শিশু, ইতর প্রাণী, শিশু, ইতর প্রাণী, ঝড় বস্তু, এই তিনটার ক্ষেত্রে হুইচ ব্যবহার হয়। বস্তু মানে জড় বস্তু অথবা মোবাইল, কলম, খাতা জড় বস্তুর ক্ষেত্রে। আর হলো শিশুর ক্ষেত্রে শিশু, দিস ইজ দ্য বেবি হুইচ ইজ ক্রাইং। আর হলো তোমার ইতর প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইতর প্রাণী। তাহলে ইতর প্রাণী, জড় বস্তু এবং হচ্ছে তোমার শিশু, এই তিনটা ক্ষেত্রে হুইচ ব্যবহার হয়। আর দ্যাটটা, এই দ্যাটটা ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। স্যার লাইক আর এজ এর ব্যবহারটা একটু বলেন। বুঝি নাই। লাইক আর এজ এর ব্যবহার, লাইক আর এজ। লাইক এবং এজের, জি স্যার। আচ্ছা, লাইক এবং এজের ব্যবহারটা হলো, এই যে লাইক শব্দটা, হি ইজ লাইক টু মি, অথবা লাইক হিম, হি ইজ ব্রিলিয়ান্ট। Brilliant. As a student, he is brilliant. As he is a student, he passes in the exam. কথাটা খুব ভালো করে শোনো। দেখো এই এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু এগুলো ইয়ে করে দেই, একটু ওয়েট করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছ তোমরা যে হি ইজ লাইক টু মি, এই লাইকটা এখন বাক্যের মাঝখানে বসছে। আবার এখানে লাইকটা বাক্যের শুরুতে বসছে। তাহলে লাইকটা সাধারণত বাক্যের মাঝখানে এবং শুরুতে বসতে পারে। হি ইজ লাইক টু মি, লাইক হিম, হি ইজ ব্রিলিয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি এই লাইকের পরে কিন্তু কোনো ক্লজ বসে না, ফ্রেজ বসে। দেখো দেখো লাইক টু মি, এই লাইকের পরে কিন্তু কোনো ক্লজ বসে না, ফ্রেজ বসছে। কিন্তু দেখো এজ এর পরে, দেখো এই এজ আছে না, এজ দুটো অর্থ, এই এজ এর পরে ক্লজও হতে পারে আবার ফ্রেজও হতে পারে। বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। দেখো এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, হি ইজ ব্রিলিয়ান্ট, এখানে হিসেবে অর্থ দিয়েছে, হি ইজ ব্রিলিয়ান্ট। আবার এজ হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এজ এর পরে ক্লজ এবং ফ্রেজ উভয়টা হয়। আর লাইকের পরে শুধু ফ্রেজ হয়, কোনো ক্লজ হয় না। তাহলে আমরা কি বুঝলাম? সেটা হলো লাইকের পরে অলওয়েজ ফ্রেজ হবে, কখনো ক্লজ হবে না। আর এজ এর পরে, এজ এর সাথে ফ্রেজ এন্ড ক্লজ উভয়টা হতে পারে। এই তুমি কি আনসার পাইছো? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তারপর স্যার মেড ফ্রম এর একটু বলেন। হ্যাঁ, মেড ফ্রম এর ব্যবহার।
এটা তো আমি ক্লাসে করাইছিলাম, এটা একটা ভিডিও আছে তো, তোমাদের ভিডিও আছে তো এটা। আচ্ছা দেখো, wood is made of, sorry, chair is made of wood। খেয়াল করো, কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়। তো কাঠ দিয়ে যখন চেয়ার বানানো হয় তখন কাঠগুলো কিন্তু দেখা যায়। কাঠকে সাইজ করা হয় কিন্তু কাঠগুলো দেখা যায়। যখন দেখা যাবে, দৃশ্যমান হবে, সিন হবে, মানে দেখা যাবে, তখন হবে মেড অফ, তখন এটা মেড অফ হবে যখন দেখা যাবে। আবার দেখো, আমি বললাম টি ইজ মেড ফ্রম সুগার, চিনি দিয়ে চা তৈরি হয়, তখন কিন্তু চিনিটা আর দেখা যায় না, চিনিটা পানির সাথে মিশে যায়, চিনির কোনো অস্তিত্ব আর দেখা যায় না। এই যে আনসিন, দেখা যায় না, ঠিক আছে? যখন দেখা যাবে না, উপাদানটা দেখা যায় না গেলে, তখন হবে মেড ফ্রম। এই যে এই কাগজটা কেমন, এই কাগজটা কিন্তু বাঁশ দিয়ে বানাইছে, কিন্তু এখানে বাঁশের কোনো অস্তিত্ব আছে? নাই, বাঁশের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। যে উপাদানটা দিয়ে তৈরি সেই উপাদানের কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে মেড ফ্রম, অদৃশ্য। মেড ফ্রম হবে, মেড অফ না। দিস পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। আর আমি যদি বলি ইট দিয়ে বিল্ডিং তৈরি হয়, তখন ইটটা কিন্তু দেখা যায়। ইট দিয়ে প্লাস্টার করাইলে কিংবা সিমেন্ট দিলে তখন না, যখন বিল্ডিংটা বানানো হয় ইট দিয়ে, তখন কিন্তু ইটটা সাইজ আকার এভাবে দেখা যায়, থাকে। তার মানে দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স, নট মেড ফ্রম, কারণ ইটটা দেখা যায় এবং ইটের কোনো পরিবর্তন হয় না। এখানে যেভাবে বাঁশের কোনো চিহ্নই পাওয়া যায় না কাগজের মধ্যে, চিনির কোনো কিছুই দেখা যায় না, এটা একদম মিশে যায়, বিলীন হয়ে যায়, তখন হবে মেড ফ্রম। এটা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম এর মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মনে থাকে না, সবগুলাই যায়, এটার জন্য কি করতে পারি? আচ্ছা, এটা কিছু করার নেই, এটা মুখস্থ করতে হবে। আমি গতকাল, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই দেব, আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি একটু পরে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে একটু পরে কথা বলবো, একটু মনে রাখো। হোয়াই ডিড ইউ লিভ দ্য জব, হোয়াই ইউ লেফট দ্য জব, দুটাই কি সঠিক? আচ্ছা এটা একটু দেখাই, এগুলো হচ্ছে তোমার, ওকে দেখো, তুমি প্রশ্ন করলা হোয়াই ডিড ইউ লিভ দ্য জব, হোয়াই ইউ লেফট দ্য জব, দুইটাই কি কারেক্ট কিনা? কারেক্ট। একটা হলো স্পোকেন ইংলিশে, একটা হলো রিটেন ইংলিশে। রিটেন ইংলিশে এভাবে লিখতে হবে, মানে রিটেন ইংলিশে তোমাকে এভাবে লিখতে হবে, রিটেনে তোমাকে এভাবে লিখতে হবে, এটা হলো রিটেন ফর্ম। আর এটা হলো স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশ, বোথ আর কারেক্ট। একটা স্পোকেন ইংলিশ আর একটা রিটেন ইংলিশে। স্পোকেন ইংলিশে মানুষ এভাবে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে বলে না, যখন লিখবা তখন তোমাকে লেখার সময় লিখতে হবে, কিন্তু তোমার ইয়া করার সময়। তাহলে একটা হলো স্পোকেন ইংলিশে কারেক্ট, আর একটা হলো রিটেন ইংলিশে। রিটেন ইংলিশে যদি তুমি কেন জবটি ত্যাগ করেছো, হোয়াই ডিড ইউ লিভ দ্য জব, আর যদি তুমি মুখে বলতে চাও স্পোকেন ইংলিশে, তখন হোয়াই ইউ লেফট দ্য জব, এভাবে তোমার বললে হবে। একটা হলো রিটেন ফর্ম, আর একটা হলো তোমার স্পোকেন ইংলিশ ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে কাউসার আহমেদ। তুমি কি প্রশ্নের আনসার পেয়েছো ভাইয়া? না সরি, কাউসার আহমেদ না, রিদওয়ানুল ইসলাম ইশতিয়াক। জি ভাইয়া পাইছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কাউসার আহমেদের প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, উই ফর্ম 2 or 6 মেম্বার অর মেম্বার টিমস। এখন দেখো, কথাটা খুব ভালো করে শুনো, এই যে এখানে 2 আছে না, এই 2 এর জন্য এখানে টিমস হয়ে যাবে, নট টিম। ওকে, এখানে টিমস হয়ে যাবে। যদি এখানে 1 থাকতো বা এ থাকতো তাহলে এখানে টিম হইতো, তাহলে এটা বাদ, একটা আনসার হলো এখানে টিমস হবে। এবার আসো, মেম্বারস হবে নাকি মেম্বার হবে? শুনো, এই টিমসটা হলো নাউন, একটা নাউনের আগে যদি আরেকটা নাউন বসে সেই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর মনে রাখবা, অ্যাডজেক্টিভ শব্দটা কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার, অ্যাডজেক্টিভ কখনো পৃথিবীতে প্লুরাল হয় না। এই জন্য 6 মেম্বারস টিম না, 6 মেম্বার টিম।
ঠিক আছে, তাহলে উই ফর্ম 2 6 মেম্বার টিমস, এভাবে হবে। আমি কি বুঝাতে পারলাম? এই মিস্টার, ওনার নাম কি? জি ভাইয়া। কাউসার আহমেদ। কাউসার তুমি বুঝছো? জি ভাইয়া। তারপর would rather and had better ডিফারেন্স কি? would rather এর পরে বেস ফ্রম হবে, had rather এর পরে বেস ফ্রম হবে। would rather এর পরে তোমার আরেকটা ভাবকে যুক্ত করার জন্য দেন বসে, had better এর পরে কোনো দেন বসে না। had better শব্দ অর্থ হলো উচিত, আর would rather মানে বরং করলে ভালো হয়। এগুলো আমি পড়াইছি, would rather নিয়মগুলো ভিডিও সহ আছে, লেকচার শিট থেকে, ওই তোমাদের ইউটিউব অ্যাপস থেকে দেখে নিও। had better মানে উচিত, আর would rather মানে বরং করলে ভালো হয়। would rather দুইটা ভার্বকে যখন যুক্ত করা হয় তখন মাঝখানে দেন বসে। I would rather starve than beg, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না, এরকম। এমডি আল মাসুম, তুমি বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে। In many ways dancing to music is similar to, আমি বুঝলাম না এটা কি। ফরহাদ হোসেন যে প্রশ্নটা করছে এটা তো অসম্পূর্ণ প্রশ্ন, প্রশ্নটা তো সম্পূর্ণ করতে হবে। ইন মেনি ওয়েজ ড্যান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু, এটা কি বুঝাতে চাইছো? আসসালামু আলাইকুম ভাইয়া, এটা বইয়ের মধ্যে আছে আর কি, আনসারটা দেওয়া আছে ওয়ার্কিং আউট, মানে এখন প্রশ্নটা কি হচ্ছে ওখানে কি মানে কি অর্থ আছে বলো? হ্যাঁ ভাইয়া, ওখানে প্রথমত অর্থ আছে ওয়ার্ক আউট, দেন আছে হোয়েন ওয়ান ওয়ার্কস আউট, তারপরে সি নম্বরে আছে ওয়ার্কিং আউট, তারপরে ডি নম্বরে আছে দা ওয়ার্কিং আউট। মানে আনসার ওনারা সি দিয়েছে, ওয়ার্কিং আউট, যেটা আপনাকে আমি আচ্ছা, দিয়েছি। মানে তুমি এখন তোমার কাছে এটা কেন মনে হচ্ছে না? এখানে টু আছে এই জন্য জি ভাইয়া। না, সিমিলার টু এভাবে যদি থাকে এরপরে ভার্বটা জিরান হয়ে যেতে পারে, বুঝছো? ওটা টুর কারণে ইনফিনিটিভ হবে না, এখানে তো ইনফিনিটিভটা বিষয় না, এটা ওয়ার্কিং আউটটাই বিষয়। যে ড্যান্সিং এটা যেমন হলো তোমার কি বলে এটা জিরান, এই এর পরেরটা এভাবে জিরান হবে ওয়ার্কিং আউট। এই যে প্যারালালিজম পড়াইছি না, বুঝছো কিনা? মানে এখানে জিনিসটা দুইটা জিনিস, এই যে ড্যান্সিং মিউজিক এটা একটা কথা, তাহলে ড্যান্সিং মিউজিক এটার সাথে কোনটা মিলতেছে দেখো, ড্যান্সিং মিউজিকের সাথে মিলে কি ওয়ার্কিং আউট, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে সিমিলার টু এর পরে জিরান বসে না, এই যে প্রথমে ড্যান্সিং টু জিরান হয়েছে এর লেগা, প্রথমে ড্যান্সিং টু মিউজিক হয়েছে না জিরান, এই ড্যান্সিং অনুযায়ী এই ওয়ার্কিংটা হয়েছে, বুঝতে জি ভাইয়া, পেরেছো? এখানে ভাইয়া, টুর কারণে ইনফিনিটিভ হবে না। ধন্যবাদ। ওকে, তারপর হচ্ছে ওবাইদুল্লাহ কি কি প্রশ্ন করছে, অনেকগুলো প্রশ্ন ওবাইদুল্লাহ, অনেক প্রশ্ন। দেখি আমরা ওবাইদুল্লাহ কিছু প্রশ্ন করেছে, আমরা দেখি আমরা একটু আনসার করতে পারি কিনা। ওবাইদুল্লাহ বলতেছে যে আই থিংক ইউ লাভ মি, আই থিংক ইউ লাভ মি, এটা ট্যাগ কোশ্চেন কি হবে নাকি? এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে ইউ লাভ মি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ইউ লাভ মিটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, মূলত এখানে একটা দ্যাট ছিল, আই থিংক দ্যাট এরকম ছিল, বুঝতে পেরেছো? জি। তাহলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হয়? সাবঅর্ডিনেট That you ক্লজ love কোনটা me. হবে তুমি বলো? That you love me. হ্যাঁ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী হবে নাকি প্রিন্সিপাল ক্লজ হ্যাঁ। অনুযায়ী হবে? সাবঅর্ডিনেট ক্লজ এই নিয়মে দেওয়া আছে যে যদি দ্যাট যুক্ত থাকে তাহলে হবে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী, আর যদি দ্যাট যুক্ত না থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী। হতে পারে, যদি এরকম স্পেসিফিক কোনো নিয়ম, এটা আমার জানা নেই। এটা মাস্টার বইয়ের মধ্যে। আচ্ছা, আমার এটা জানা নেই আর কি, আমি এটা জানতাম না, আমাকে একটু দেখে বলতে হবে। কেমন গেল একটা? ঠিক আছে। লেট মি সি দা বাস গোস। তিনটা প্রশ্ন এই রুল থেকেই, তিনটা প্রশ্ন এই রুল থেকেই। আচ্ছা আচ্ছা, তারপর হলো হুইচ কনস্ট্রাকশন ইজ নট কারেক্ট, ওপেন দা উইন্ডো উড ইউ, আর ইউ দা নিউ সেক্রেটারি, এটা কি? আমার একটু বলো তো, এটা কি জানতে চাইছো তুমি? মানে এটার আনসার কোনটা, কোনটা ইনকারেক্ট দুইটার মধ্যে? হুইচ কনস্ট্রাকশন ইজ নট কারেক্ট, কোনটার গঠন ঠিক নয়।
ওপেন দ্য উইন্ডো উড ইউ কোয়েশ্চেন অনুযায়ী ভাইয়া বি নম্বর হবে তো আনসার মনে হয়। কেন উড ইউ ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, একটা ট্র্যাক কোশ্চেন কি? উইলেও হ্যাঁ উইল ইউ। এখন উইল শব্দটা না বলে হ্যাঁ উড ইউ তো তুমি বলতে পারো যদি তুমি ওই সম্মানিত ব্যক্তিকে বুঝাতে চাও। আচ্ছা মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার বি নাম্বারটা আর কি, বুঝছো কি না? এটাই দেওয়া আছে। জি বি নাম্বারটাই। আচ্ছা গেল। তারপর একটা ছেলে হি ইজ লাইকলি, 2 নাম্বারটা কি ভাই? কত নাম্বারটা? 2 নাম্বারটাই যে লেট মি সি। হ্যাঁ আচ্ছা লেট মি সি দ্য বাস গোস এট 10 লেট মি সি দ্য বাস গোস এট 10 past। আচ্ছা ডাজেন্ট ইট হবে ভাইয়া। হ্যাঁ তো ডাজন্ট দা ইটই বাস হবে, এটা অনুযায়ী হবে Present- ডাজন্ট ইট, তাই? হ্যাঁ প্রেজেন্ট টেন্স ডাজন্ট আছে। ইট, এটা এটাকে ইন্ডিকেট করবে, ডাজন্ট ইট হবে। ঠিক আছে জি ওকে। আই আস্কড ইউ অফ দিস টু থিং, এটা কি? এটা কি প্রশ্ন করছে? আচ্ছা I asked you of this show you think would go with outfit, এটা কি মানে এখানে তুমি কি এখানে কোন ওয়ার্ডটা বসবে সেটা জানতে চেয়েছো মিস্টার শেখ কামরান? জি ভাইয়া। আচ্ছা I asked you আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা এটা তুমি অর্থটা চিন্তা করলে তো হয়ে যায়। I asked you, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম I asked you which of these shoes, এই জুতাগুলোর মধ্যে কোনটি you think তুমি মনে করো would go with my outfit, আমার নিজের জন্য ফিট হবে বা আমার সাথে যাবে, আউটফিটের জন্য রাখা যাবে, এরকম নিচে তুমি কোন শোটাকে মনে করো? এখানে which হবে, এখানে তো ভাইয়া ব্যক্তিবাচক বুঝি সাবজেক্ট নাই? আছে। ব্যক্তিবাচক সাবজেক্ট আছে। কই ব্যক্তিবাচক সাবজেক্ট কই? আই আস্কড ইউ। না 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 এখানে তুমি আরে না এখানে তো ইউ বলতে তোমার ইয়াকে বুঝাই না, কথাটা তো খুব ভালো করে শুনো, তোমাকে এটা ভাঙ্গে ভাঙ্গে বুঝতে হবে। দেখো আই আস্কড ইউ, আমি জিজ্ঞেস করেছিলাম, কি জিজ্ঞেস করেছিলাম? বলছে হুইচ অফ দিস শোজ, এই এখানে ধরো দুই জোড়া জুতা আছে, তার মধ্যে কোনটি? তো এখানে ব্যক্তি হবে না বস্তু হবে? জি ভাইয়া বুঝেছি ভাইয়া, এখন বস্তু হবে। আবার এখানেও একটা মাঝখানে ক্লজ ঢুকে দিছে ওরা, এটাকে তুমি ফেলে দাও। মানে হুইচ অফ দিস শোজ, এই জুতাগুলোর মধ্যে কোনটি ইউ থিঙ্ক তুমি মনে করো উড গো যাবে উইথ মাই আউটফিট, আমার আউটফিটের সাথে? ভাইয়া আনসার দেওয়া হুম। হ্যাঁ আনসার হুম দেওয়া হুম। হুম দেওয়া? জি ভাইয়া এই তো সমস্যা। হুইচ অফ দিস হবে তো, এটা হুম হবে না তো, হুম হবে না, হুম হলে এটা অর্থ মিলবে না তো। তুমি বাংলা বাক্যটা অর্থ চিন্তা করলে হয় না, ও কি বোঝাতে চাচ্ছে এখানে, আসলে সে বলতে চাচ্ছে কি, ঠিক না? বুঝতে পারছো জি কিনা? ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝেছি বুঝেছি। আচ্ছা কাউসার আহমেদ, কাউসার আহমেদ একটা প্রশ্ন করেছে। ও she is likely knowing, আচ্ছা he likely পরে আমি বলেছিলাম is likely, am likely, was likely, or are likely, এগুলোর পরে অলওয়েজ ইনফিনিটিভ হবে, এই যে টু নো হবে आंसर, টু নো। বুঝতে পেরেছো? I am likely to go there, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। কাউসার আহমেদ তুমি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা সব প্রশ্নের তো आंसर দিয়েছি মেবি। হ্যাঁ
শুধু একটা জিনিস, আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আমি একটু করে তোমাদেরকে বলি। আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু খেয়াল করো। আমি দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভাই এখনো শো হয়নি, লোড হইতেছে ভাই। অবশ্যই দেখা যাচ্ছে। হইছে? এখন দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমার আর কি। তো দেখো, এই যে মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল একটা পেজ আছে আমার, মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল। আমি দেখাইতেছি, একটু ওয়েট করো। ওপেন হচ্ছে না কেন, একটু ওয়েট করো। ভাই এটা আমি দেখছি, আমি এটা ফলো করি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি 2 দিন আগে একটা জি ভাই, জি ভাই, appropriate preparation জি জি, দিছি, 105টা দেখছি ভাই, 105টা। পড়ছি ভাই আমি। পাইছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবার জন্য এটা বলে দিলাম আর কি। এখানে 105টা মতো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা প্রিপারেশন ভাই গুলো দেওয়া আমি আছে। তার মানে ওই 100। আমি এটা ওই কপি করে ওদের দিয়ে দিচ্ছি, বা ওই যে আপনার লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওটা করলেই হবে। ওই 105টা যে পড়লে হবে আমি শুধু তা বলছি না, তোমরা যে অন্যগুলো পড়বা। শুধু 105টা পড়লে কিন্তু হবে না। আমি কিন্তু সব সময় যে তোমাদেরকে বলি এটা মানে যে ওই বিষয়টা কিন্তু ওরকম না। আচ্ছা আমি একটু দেখাই, তারপরও কই 105টাই যে পড়বা আর বাকিগুলো পড়বা না, বিষয়টা কিন্তু ওরকম না। কই এটা বুঝলাম না, পেজে আসে না কেন? এই যে তোমার ভাই লিংকটা আমি দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে 105টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখানে আমি 105টা মতো দিয়েছি অর্থ সহ। তো তোমরা এগুলো শিখবা, পাশাপাশি অন্য প্রিপোজিশন গুলো শিখতে হবে। অ্যাট লিস্ট 1000 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিস করতে হবে, 1000, অ্যাট লিস্ট 1000। আমি মাত্র 100টা দিয়েছি গুরুত্বপূর্ণ ভাই এরকম আরো কমন কমন যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভাই, এগুলো আরো দেন। হ্যাঁ আছে, ওখানে মেক অফ, মেক দিয়ে ডাই অফ এগুলো দিয়ে যেগুলো আছে ওগুলো আমার পেজে আছে, দেখিও দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো একটা বিষয় আর কি। আচ্ছা তারপর হ্যাঁ দিয়ে দিছে তোমাদেরকে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমাদের এক্সামের সম্ভাব্য কিছু ডেট টেট কি জানা আছে আপনার? না না না, এটা আসলে আমি বলতে পারবো না, কারণ হলো এই জিনিসটা আমার হাতে নাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যে সময় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নাই। এখানে আসলে আমারও কিছু বলার নাই, তোমারও কিছু বলার নাই। সবগুলা হা করে তাকাই থাকো শেখ হাসিনার দিকে, অথবা বিসির দিকে, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের দিকে। ওরা যখন যেটা বলবে এই জাতি সেভাবে চলে, বুঝো নাই? আনুমানিক সম্ভাব্য ডেট কত হতে পারে আমার মানে? কাছে মনে হইতেছে ফেব্রুয়ারিতে, যেহেতু বিশ্ববিদ্যালয় ক্লাস খুলবে বলতেছে, কলেজ খুলতে পারে, সো আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে হয়ে যাবে। মার্চে তো হয়ে যাবে, এটা নিশ্চিত বলা যায়। ফেব্রুয়ারিতে হতেও পারে, নাও পারে, আই এম নট শিওর। আচ্ছা একজন বলছে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট। আচ্ছা ইটের প্লুরাল ফর্ম তো আসলে না। ইটের 2 ধরনের ভার্ব হয়, একটা হলো ইটস আর একটা হলো ইটস। একটাতে মাঝখানে হাইফান আছে, হাইফান থাকলে এটা হলো ইট ইজ বুঝাইছে, ইট ইজ। আর যদি ইটস বলে তার মানে ইহার, এটা পসেসিভ প্রনাউন, এটা প্লুরাল না, পসেসিভ প্রনাউন সেটা। দিস হবে আর কি, দিস ইন্ডিকেট করলে দিস হবে, দিস।
যেহেতু বস্তুকে ইন্ডিকেট করে এই জন্য দিস হবে। কলম একটা কলম হলে ইট, আর যদি অনেকগুলো কলম হয় তাহলে দিস হইতে পারে। এটা তো আবার দিসটা তো দ্যাট এর সিঙ্গুলার, প্লুরাল, দিস এর প্লুরাল। ভাইয়া ডি ইউনিটের জন্য ইংরেজি প্রথম কি থাকতে পারে? শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বলেছে টেক্সট বইয়ের উপর প্রশ্ন হবে, আমি আসলে নিশ্চিত হওয়া বলা যাচ্ছে না যে ডি ইউনিটে টেক্সট বুক না পড়লেও চলবে, এটা বলা যাচ্ছে না, এটা পড়তে হবে, একটু পড়তে হবে। আচ্ছা, রাজন ভাই কি আছেন? জি স্যার, রাজন ভাই পুরো ক্লাসটাই স্যার খুব মনোযোগ সহকারে শ্রবণ করে, কারণ রাজন ভাই আপনার একজন ছাত্র। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, আমাদের আজকে যেহেতু টপিক কম, আমি ইচ্ছে করেই শেষে টপিক কম রেখেছি যাতে আপনারা অনেক বেশি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো আপনাদের যত প্রশ্ন আছে স্যারকে করতে পারেন, ঠিক আছে? ফর বেটার অর ওরসার, এই যে আরেকটা প্রশ্ন আসছে, ফর বেটার এন্ড ওরসার। আচ্ছা, আমি একটু আবার স্ক্রিন শেয়ার দিতে হবে একটু। বলছে ফর বেটার এন্ড ওরস, এখানে ওরস, এই যে বেটার মানে কি, তো এখানে যেহেতু কম্পারেটিভ ফর্ম, এর পরটা কম্পারেটিভ ফর্ম হবে, যে প্যারালালিজমের কথা বলছি না, এখানে যেহেতু বেটার এরপরে ওরস হবে, এটা তো সহজ বিষয়। ফর বেটার এন্ড ওরস, এটা যেহেতু কম্পারেটিভ ফর্ম, এটাও কম্পারেটিভ ফর্ম হবে এরপরে। মিস্টার, এই প্রশ্নটা কে করেছো, তুমি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওরস, কি ওরস্ট। তারপর আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এই যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে মানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলো। ভাই যে ভাই যে কবিতা যে লেখাগুলি থাকে, মানে কবিতা যে হ্যাঁ বলে এটা মেটাফোর নাকি হ্যাঁ ইরোনি নাকি সিমিলার, হ্যাঁ এগুলো একটু ভাই বুঝি না, এগুলো একটু যদি বুঝে আচ্ছা দিতেন। শুনো ভাইয়া, এটা তো অনেক লং একটা টপিক, এরকম অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, কেমন, অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, সিমিলি, হ্যাঁ মেটাফোর, হাইপারবোলি, পার্সনিফিকেশন, অক্সিমোরন, প্যারাডক্স। তো আমি এখন, এটা তো অনেক লং একটা বিষয়, এটা প্রায় 30-40 মিনিট লাগবে তোমার আলোচনা করতে, 1 ঘন্টার একটা আলোচনা, এটা একটা ফিগার অফ স্পিচ বলে। তারপর আমি তোমাকে একটু সংক্ষেপে বলি, কোন জিনিসকে যদি লাইক এবং অ্যাজ দিয়ে তুলনা করা হয় সেটাকে বলা হয় সিমিলি। যেমন আমি যদি বলি হি ইজ লাইক এ ডগ, সে একজন কুকুরের মতো, তাহলে এটা একটা সিমিলি। আবার আমি যদি বলি হি ইজ এ ডগ, তখন কিন্তু লাইকও বলি না, অ্যাজও বলি না, এটা হলো মেটাফোর। আবার আমি যদি বলি তোমার, আমার এত খিদে পেয়েছে যে আমাকে এখানে একটা গরু দিলে গরু খেয়ে ফেলতে পারবো, কিন্তু আসলে আমি গরু খাইতে পারবো না, আমার ক্ষুধার মাত্রাটা বোঝানোর জন্য আমি কথাটাকে বাড়াইয়া বলছি, এটাকে বলা হয় হাইপারবোলি, হাইপারবোল। আমি বললাম আহ, তোমার আমি বললাম তোমার কি বলে এটা, আম, আমি তোমাকে লক্ষ লক্ষ বার বলেছি কাজটা না করতে, তুমি করো। আসলে কি মানুষ লক্ষ লক্ষ বার বলে? না ভাই। বলে না, বলে একবার বা 5 বার 10 বার, লক্ষ লক্ষ বার বলে না। তাহলে কোন একটা জিনিসকে বাড়াই বলা, এই যে এটা বাড়াই বলছে, আমি বলে যে আমি পাথরে ফুল ফোটাবো, পাথরে কেউ কোনোদিন ফুল ফোটাতে পারছে এই যাবত? না ভাই। বলে যে আমি সাগরের ঢেউ থামাবো, সাগরে কিয়ামত পর্যন্ত কেউ ঢেউ থামাইতে পারছিল? না। খালি খালি একজনকে খুশি করার জন্য খালি চাপা মারে, ঠিক না? বলে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমায় নিয়ে আসতে যাব। 7 সমুদ্র 13 নদীতে 14 গোষ্ঠী দেখছে কিনা? স্যার অনন্ত জলিলে পারবে স্যার। তাহলে এই যে বাংলা গানের যতগুলো গান আছে, এই ধরনের বাড়াইয়া বলা, অতিরঞ্জিত করে কথা বলা, কোন জিনিসকে বাড়াইয়া বলা, অতিরঞ্জিত করে বলা, এটাই হচ্ছে তোমার। বলছে লোকটা সুপারি গাছের মতো লম্বা, আসলে কি সুপারি গাছের মতো লম্বা কোনো মানুষ হয়? না ভাই। তার লম্বার মাত্রাটা বোঝানোর জন্য এটা বলা হয়, এটাকে বলা হয় হাইপারবোলি। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, আর হলো তোমার, আমি যদি বলি তোমার মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্য মুসলিম, মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্প,
আসলে কি কথা সত্য? না ভাই না মিথ্যা। স্যার, এটা আইরনিক। হ্যাঁ। আবার আমি যদি বলি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাইতেছে, আসলে কি সত্য কথা? না। না ভাই। না। তারপর আমি যদি বলি বাংলাদেশ একটা খুবই স্বচ্ছ দেশ, বাংলাদেশ ইজ এ ভেরি ট্রান্সপারেন্ট কান্ট্রি, দেয়ার ইজ নো কারাপশন হিয়ার। বাংলাদেশ একটা না। স্বচ্ছ দেশ, এখানে কোনো দুর্নীতি হয় না। দুনিয়ার মিথ্যে কথা ভাই। হ্যাঁ, এই যে যে মিথ্যা কথাগুলো কথা। বলেছি এটা হচ্ছে বাস্তবতার সাথে মিল নেই। বাস্তবতার সাথে এই কথার কোনো মিল আছে? না। বাস্তবতা ঠিক তার উল্টো, মানে না। বাস্তবতাটা ঠিক তার উল্টো। এজন্য যখন আমি যে কথাটা মুখ দিয়ে বলবো সেটা যদি বাস্তবতার ঠিক তার উল্টো হয়, সেটাকে বলা হয় আইরনি। কি বলা হয়? আইরনি। আইরনিক Ironic. স্টেটমেন্ট। আইরনিক স্টেটমেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাই। সেটাকে বলা হয় আইরনিক স্টেটমেন্ট। এবার আসো, তারপর যখন আমাদের দেশে অনেক মন্ত্রীরা, অনেক মন্ত্রীরা অনেক কথা বলে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। এজন্য দেখবা ইংলিশ পত্রিকায় লিখা আসে, আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ গিভেন আইরনিক স্টেটমেন্ট। এটা মানে কি? মানে যেটার সাথে বাস্তবতার কোনো কি নেই, মিল নেই। হ্যাঁ, এটাকে বলা হয়। তাহলে আমরা 4টা শিখলাম। এবার আসো, আমি যদি বলি দিস মোবাইল ইজ স্পিকিং, মোবাইলটি কথা বলছে, তাহলে কথা বলে মানুষ। এখন এই কথা বলে মানুষ, এই মানুষটাকে আমি, বস্তুটাকে আমি মানুষের কি দিলাম, আকৃতি দিলাম, ঠিক না? মানুষের ক্যারেক্টার দিলাম। আমি বললাম মিস্টার মোবাইল, মিস্টার হয় মানুষের নামের শুরুতে, বললাম মিস্টার মোবাইল ইজ এ কমন ইউজেবল থিং। আমি বললাম দিস মার্কার ইজ ড্যান্সিং, মার্কারটি নাচতেছে, নাচে মানুষ। তাহলে দেখো, কোন জড় বস্তুকে ব্যক্তি রূপে প্রকাশ করাকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সন থেকে পার্সনিফিকেশন মানে ব্যক্তিকরণ। ওকে, এবার আসো, আমি যদি, তোমার অনেক খারাপ লাগতেছে, তুমি বলতেছো এই গেট আউট, রুম থেকে বের হও, সেটা না বলে তুমি যদি বলো লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, তাহলে সেটা বেশি সুন্দর ভাষায় কথা হয় না? লিভ মি অ্যালোন, গেট আউট না বলে লিভ মি অ্যালোন বললে সেটা আরো সুন্দর হয়, মার্জিত হয়, ভদ্র হয়। তারপর যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে আমরা বলি গার্বেজ ক্লিনার, তাদেরকে যদি গার্বেজ ক্লিনার না বলে আমরা বলি স্যানিটেশন ইঞ্জিনিয়ার, আরো সুন্দর হয় না? জি। হ্যাঁ। তারপর আমরা যদি বলি তোমার, বলে যে মানে ডিসেবল পিপল, মানে প্রতিবন্ধী লোক, ডিসেবল, তা আমরা তাদেরকে ডিসেবল না বলে আমরা বলতে পারি ডিফারেন্টলি এবল। তারা ডিফারেন্টলি এবল, ভিন্নভাবে সক্ষম, তারাও তো পারে, ভিন্নভাবে পারে, আমাদের মতো সে করে না আর কি। তাদেরকে যদি আমরা ডিসেবল না বলে তোমার ডিফারেন্টলি এবল বলি, সেটা আরো সুন্দর হয়। আমরা যদি প্রিজন, কারাগার না বলে আমরা বলতে পারি কারেকশনাল অপরচুনিটিস, তাকে সংশোধনের জন্য সুযোগ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, গেট আউট না বলে লিভ মি অ্যালোন বলা, প্রিজন না বলে কারেকশনাল অপরচুনিটিস বলা, গার্বেজ ক্লিনার না বলে স্যানিটেশন ইঞ্জিনিয়ার বলা, এবং হচ্ছে তোমার কি বলে এটা, গেট আউট না বলে লিভ মি অ্যালোন বলা, এগুলাকে বলা হয় ইউফিমিজম। ইউফিমিজম মানে সুভাষণ, সুন্দর কথা, পোলাইট এক্সপ্রেশনস, এটা হলো ইউফিমিজম। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু 6টা বুঝছো? ওই মিস্টার, তোমরা কি আছো? জি ভাইয়া, ভাইয়া বুঝছি। বুঝছি। জি স্যার আছি। এবার আসো, জি ভাইয়া, প্রাইজনেরটা একটু আরেকবার বলেন ভাইয়া প্লিজ। এটা কোনটা? মানে প্রাইজনের বিপরীত আরেকটা বলেছেন, কারেকশন কি যেন বলেছেন? কারেকশনাল অপরচুনিটিস, অপরচুনিটি আর কি, সুযোগ সুবিধা। ওকে, সিমিলার। এবার আসো, আচ্ছা আরো প্রশ্ন আসছে, আমি আনসার দিব, বাকিটা শেষ করি। এখন আমি বললাম হি ইজ এ অনেস্ট থিফ, হি ইজ এ অনেস্ট থিফ, সে একজন সৎ চোর, সৎ চোর। তাহলে একটা চোর সৎ হয় কিভাবে? অনেস্ট থিফ, দুইটা শব্দ পাশাপাশি আসে, একটার বিপরীত। সৎ মানে অনেস্ট, আবার চোর মানে হচ্ছে অসৎ, তাহলে একটার বিপরীত। আমি যদি বলি ডার্ক লাইট, একটা অন্ধকার একটা আলো, একটার বিপরীত। আমি যদি বলি সাদা কালো, একটার বিপরীত। আমি যদি বলি তোমার টাইনি এলিফ্যান্ট মানে টাইনি এলিফ্যান্ট, টাইনি মানে ছোট, এলিফ্যান্ট মানে হাতি, বড়, একটার বিপরীত। আমি যদি তোমাকে বলি রেগুলারলি ইরেগুলার, নিয়মিতভাবে অনিয়মিত, কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ মানে নির্মাণ, কনস্ট্রাকশন মানে নির্মাণ করা, ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করা, তাহলে এটার বিপরীত। আমি যদি বলি তোমার সিরিয়াসলি ফানি, আবার সিরিয়াস বিষয় ফানি হয় কিভাবে?
সিরিয়াস বিষয় কি ফানি হতে পারে? পারে না। তাহলে সিরিয়াসলি ফানি এটা হতে পারে না। তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার গুড বাই রিসিপশন। গুড বাই মানে বিদায় জানানো, রিসিপশন মানে অভ্যর্থনা জানানো। একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত। একটা শব্দ আর একটা শব্দের পাশাপাশি বসে যদি একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত হয়, এটাকে বলা হয়, দুইটা শব্দ পাশাপাশি বসে একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত হবে, তার নাম হচ্ছে তোমার অক্সিমোরন। তার নাম কি? অক্সিমোরন। কেমন? অক্সিমোরন। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে একটা ওয়ে দেখাই দিব কোথা থেকে পড়বা এটা। তারপর হচ্ছে এরপর বাকি আছে শুধু প্যারাডক্স। তোমরা একটা প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের নাম শুনছো? শুনছি ভাইয়া। এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ, এই বইটা আসছে প্যারাডক্স থেকে। এই প্যারাডক্স সে প্যারাডক্সিক্যাল, এটা একটা ইংরেজি ফিগার অফ স্পিচ। প্যারাডক্স শব্দটা হচ্ছে যে জিনিসটা তোমার কাছে প্রথম শোনাতে মনে হবে এটা ভুল, কিন্তু আসলে বাস্তবে এটা সঠিক, এটা হচ্ছে প্যারাডক্স। সেটা কিরকম আমি একটু বুঝাই। প্যারাডক্সিক্যাল সাজিদের মধ্যে সাজিদ যে কাজটা করেছে সেটা হলো কোরআনের কিছু আয়াতকে নিয়ে নাস্তিকরা বলতেছে আল্লাহ তাআলা এখানে ভুল বলেছেন। তখন সাজিদ বলতেছে না, আল্লাহ এখানে ভুল বলে না, এটা তোমার বুঝার সীমাবদ্ধতা, তোমার চিন্তার সীমাবদ্ধতা। তুমি আয়াতটা নিয়ে ডিপলি অ্যানালাইসিস করো, দেখবা সে আয়াতটা যৌক্তিক আয়াত, সঠিক আয়াত। এটাই হচ্ছে তোমার প্যারাডক্স। আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমি তোমাদেরকে বললাম ডেথ পেনাল্টি সেভস লাইফ। ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড, সেভস মানে রক্ষা করে, লাইফ মানে জীবন। তাহলে মৃত্যুদণ্ড জীবন রক্ষা করে। কথাটা শুনলে কি মনে হয় তোমার কাছে? আচ্ছা, একটা মানুষকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কি জীবন থাকে না জীবন চলে যায়? জীবন কিন্তু চলে যায়। তাহলে আল্লাহ বলছেন, একটা কোরআনের আয়াত আছে, আয়াতটা হচ্ছে ওয়াফিল কেসাসি হায়াতুন, যে আমি আল্লাহ হত্যার মধ্যে জীবন রেখেছি। তো এখন মডার্ন মানুষরা, আধুনিক মানুষরা প্রশ্ন করছে, হত্যা করলে তো মানুষের জীবন চলে যায়, হত্যা করলে মানুষের জীবন থাকে কিভাবে? এই তারপর পরে সে কোরআনের এই আয়াতটা নিয়ে ওয়াফিল কেসাসি হায়াতুন বলছে এটা আল্লাহ তাআলা ভুল বলেছেন। মানুষের তো হত্যা করলে জীবন চলে যায়, জীবন থাকে কিভাবে? আল্লাহ বলছেন না, হত্যার মধ্যেই জীবন আছে, হত্যার মধ্যে জীবন আছে। ডেথ পেনাল্টি সেভস লাইফ, হত্যার মধ্যেই জীবন আছে। আল্লাহ বলছেন তুমি আয়াতটা নিয়ে ভালো করে ডিপলি চিন্তা করো, দেন দেখবা এই আয়াতটা সঠিক। এটা তোমার বুঝার সীমাবদ্ধতা, চিন্তার সীমাবদ্ধতা। তাহলে কেমনে সঠিক দেখো, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, ইসলামী শরীয়তের নিয়ম হলো তাকে রাস্তার মোড়ে সবার সামনে এনে, গোপনে না সবার সামনে এনে তাকে হত্যা করে দিতে হবে। তুমি একজন মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, নিয়ম হচ্ছে তাকে সবার সামনে রাস্তার মোড়ে এনে তাকে একইভাবে হত্যা করতে হবে। তোমার কেউ হাত কেটে ফেলছে, তারও হাত কেটে দিতে হবে। তোমার কেউ একটা চোখ নষ্ট করে দিয়েছে, তাকেও চোখ নষ্ট করে দিতে হবে। এটা হচ্ছে কেসাস বা খুন খাবদলা খুন, বাংলায় যেটাকে বলে। আচ্ছা, তো এখন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পর যে হত্যাকারী রয়েছেন তাকে যদি রাস্তার মোড়ে এনে সবার সামনে হত্যা করে দেওয়া হয়, তাহলে এটা যদি লাইভ টেলিকাস্ট হয়, বিভিন্ন টিভিতে, পত্রিকায়, ওপেন ফেসবুকে লাইভ হয়, তাহলে যতগুলো মানুষ এটা দেখবে, সে কি অন্য মানুষকে আর অন্যায়ভাবে হত্যা করতে যাবে? যাবে না। সে এই জায়গা থেকে শিক্ষা নিবে, সে আর অন্য মানুষকে হত্যা করতে যাবে না। এটাই হচ্ছে ওয়াফিল কেসাসে হায়াতুন, একজন মানুষকে হত্যার মাধ্যমে হাজারটা মানুষের জীবন বেঁচে যায়। এটাই হচ্ছে তোমার লজিক, এই আয়াতের সঠিক মারমার্থ, হিডেন মিনিং। এটাই হচ্ছে তোমার প্যারাডক্স। কি একটু কঠিন মনে হচ্ছে? না ভাই ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতেছো আমি কি বুঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দিই। বলছে যে মাই এনিমিস ফ্রেন্ড ইজ মাই গ্রেটেস্ট এনিমি। আমার শত্রুর বন্ধুই আমার সবচেয়ে বড় শত্রু। কথাটা শুনলে অড মনে হয়, কারণ আমার শত্রুই আমার সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা। আমি বলেছি আমার শত্রু না, আমার শত্রুর বন্ধুই আমার সবচেয়ে বড় শত্রু। তাহলে আমার শত্রুর বন্ধু তো আমার সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা না, কম শত্রু হওয়ার কথা। কিন্তু দেখো, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমার পাশে যদি তোমার কেউ কোনো শত্রু হাঁটে, তুমি তার ব্যাপারে অলওয়েজ সচেতন থাকো। সে তোমাকে আঘাত করছে কিনা, তোমার বিরুদ্ধে কোনো কনস্পাইরেন্সি করতেছে কিনা, কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটার জন্য তুমি সবসময় তার থেকে সজাগ থাকো। তুমি তাকে দেখলে তুমি সচেতন হয়ে যাও, এজন্য সে তোমাকে সহজে মারতে পারে না। কিন্তু সেই শত্রুর কোনো বন্ধু যদি তোমার সাথে হেঁটে যায়,
বন্ধু সেজে তোমার সাথে, তাহলে তো সে তোমাকে সহজে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে, কারণ তুমি তো তার ব্যাপারে সচেতন থাকো না। তাহলে পৃথিবী থেকে সবার আগে সহজে তোমাকে বিদায় করে দিতে পারে কিন্তু তোমার বন্ধু, তোমার বন্ধুই, তোমার শত্রু না। তাহলে প্রথম দিকে মনে হয় যে কথাটা অসত্য, কিন্তু ডিপলি চিন্তা করে মনে হয় যে কথাটা সত্য। এটা হচ্ছে প্যারাডক্স। এবার আসো আরেকটা এক্সাম্পল দেই। একটা লাইন আছে কবিতার, আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। আমাকে নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য। কথা খুব ভালো করে শুনো, আমাকে নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য। তাহলে নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য, এটা কেমন একটা কথা না? একটা মানুষকে দয়ালু হওয়ার জন্য, মানুষের উপর দয়া করার জন্য কি নিষ্ঠুর হইতে হয়? কথাটা শুনলে অড মনে হয়, অযৌক্তিক মনে হয়, ইলজিক্যাল মনে হয়, অসার মনে হয়, কিন্তু না, তুমি এটা নিয়ে ভাবো। দেখো, তুমি কোন একটা এলাকার এমপি কিংবা চেয়ারম্যান কিংবা মন্ত্রী, তোমার এলাকায় একটা লোক আছে সন্ত্রাসী, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের টাকা পয়সা নিয়ে ফেলে রাস্তা থেকে, তারপর মানুষকে জোর করে তার জমি দখল করে ফেলে, মানে খুব একটা অত্যাচারী একটা লোক আছে। তাহলে এমপি কিংবা পার্লামেন্টের দায়িত্ব হিসেবে কিংবা তুমি একজন মন্ত্রী হিসেবে তোমার উচিত ওই লোকটাকে কি দেওয়া, শাস্তি দেওয়া, মানে তার প্রতি কঠোর হওয়া। তাহলে তার প্রতি কঠোর হওয়া মানে তুমি সমাজের অন্যান্য মানুষের উপর দয়া করা। এটাই হচ্ছে আই হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। ভাই, I have to be cruel to be kind. আমাকে নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য। এজন্য অত্যাচারী ব্যক্তির উপর মাঝে মাঝে শাসকদের কঠোর হইতে হয়, যাতে অন্য মানুষের উপর সে শাসক দয়া করতে পারে। এটাই হচ্ছে I have to be cruel to be kind. লাস্ট একটা এক্সাম্পল দেই, সেটা হলো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় সফলতার চাবিকাঠি। তো ব্যর্থতা কিভাবে সফলতার চাবিকাঠি হয়? একটা মানুষ যদি প্রথমে ব্যর্থ হয়, তাহলে সে সফল হয় কিভাবে? কথাটা শুনলে কিন্তু অড মনে হয়, অযৌক্তিক মনে হয়, অসার মনে হয়, কিন্তু ডিপলি চিন্তা করো, কোনো মানুষ যদি পৃথিবীতে ব্যর্থ না হয়, সে সফলতার প্রকৃত স্বাদ অনুভব করতে পারে না। এটাই হচ্ছে এই লাইনের মূল অর্থ। তাহলে যেটাই প্রথম শোনাতে তোমার কাছে মনে হবে অযৌক্তিক, অনর্থক, অসার, ইলজিক্যাল, তুমি ডিপলি ওই বিষয়টা নিয়ে চিন্তা করবা, তখন তোমার কাছে বিষয়টা মানে সঠিক মনে হবে। এটাই হচ্ছে তোমার এই আয়াতের মানে এই প্যারাডক্সের মূল কথা। এটাই হচ্ছে সেই প্যারাডক্স। সিমেলি, মেটাফর, হাইপারবোলি, আইরনি, অক্সিমোরন, প্যারাডক্স, ইউফেমিজম, পার্সনিফিকেশন, 8টা বিষয় নিয়ে আমি কথা বলেছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু দেখাই দেই। তোমাদের যদি তারপরেও কারো কোনো সমস্যা হয়, আরো বিস্তারিত দেখতে চাও, আমি তোমাদের একটু দেখাই দেই। তোমরা কি নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে যাচ্ছে ভাই। এই যে মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল, এটা একটা আমার একটা ইউটিউব চ্যানেল আর কি। আমার এই ইউটিউব চ্যানেলে ওই ফিগার অফ স্পিচ নিয়ে ভিডিওগুলো আছে। এটা হচ্ছে তোমার জাহান্নামের সাথে মুখের তুলনা করা হয়েছে ইনডিরেক্টলি, অ্যাজ ও ইউজ করে না, লাইক ইউজ করে না। এটা মেটাফরের এক্সাম্পল। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আর কার কি আছে বলো তো? আচ্ছা, আর কারো কোনো কিছু? Mr. Robert is a noted chemist as well as an effective teacher. হ্যাঁ, হয়েছে তো, সমস্যা কি? ফরহাদ হোসেন, তুমি এখানে কি ভুল পাইতেছো? এই যে রবার্টের পরে এই যে নোটেড কেমিস্ট আছে, তাহলে প্রথমটা যেমন নোটেড অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পরেরটা ইফেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ইফেক্টিভ টিচার এন্ড নোটেড কেমিস্ট।
ঠিক আছে, তো অ্যাজ ওয়েল এজ দিয়ে দুইটা নাউনকে যুক্ত করা হয়েছে, প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী হয়েছে, তো সমস্যা তো নাই। আমি কি বুঝাতে পারলাম? দ্য ক্লে পট ইজ প্রিটিয়ার বাট দ্য কস্ট, আচ্ছা আমি একটু আবার শেয়ার দিতে হবে, না হলে আসলে বুঝতে পারছি না। এক্সাম্পল গুলো কই? আচ্ছা আচ্ছা, আমি একটা একটা দেওয়ার চেষ্টা করছি, আগে একটু দেখি শেখ কামরানের প্রশ্নটা। দ্য ক্লে পট ইজ প্রিটিয়ার বাট ইট কস্ট, আচ্ছা এটা তো দেখো, কথা শোনো, এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। দেখো, আই হ্যাভ আমার আছে, হাফ অর্ধেক, as much money as he has, তার যতটুক টাকা আছে আমার তার অর্ধেক আছে, এটার অর্থ দেখো, আই হ্যাভ আমার আছে, এই যে as money as ততটুকুই টাকা, as money as, তাহলে দেখো আই হ্যাভ as money, আই হ্যাভ আছে আমার আছে হাফ অর্ধেক, তোমরা কি আছো? জি ভাই আছি তো। জি ভাই হ্যাঁ, আছে ঠিক আছে। আছে। হ্যাঁ ঠিক আছে, আই হ্যাভ আমার আছে, এটা একটু শিখে নাও। আই হ্যাভ আমার আছে হাফ অর্ধেক, as much money as he has, আমার যতটুক টাকা আছে তারও ততটুক টাকা, তার আমার তার অর্ধেক আছে, অর্থাৎ সে যদি 1 লাখ টাকা, সাউন্ড শোনা যাচ্ছে না তো। সাউন্ড আসতেছে না ভাইয়া। মানে দ্বিগুণ, as much money as he has, তার যতটুক টাকা আছে আমার তার দ্বিগুণ আছে, অর্থাৎ তার যদি 1 লাখ টাকা থাকে আমার আছে 2 লাখ টাকা। এবার আমি বলতে চাচ্ছি আমার 3 গুণ টাকা আছে, তখন হবে 3 টাইমস, 3 টাইমস, আমার তার যতটুক টাকা আছে আমার তার 3 গুণ আছে, তাহলে আই হ্যাভ 3 টাইমস, মানে আমার 1 লাখ, তার 1 লাখ টাকা থাকলে আমার 3 লাখ টাকা আছে। এভাবে তোমার এই সেন্টেন্স গুলো করতে হয়। এবার আসো, এখানে মাস কেন হয়েছে? মানি আনকাউন্টেবল, এর জন্য। যদি আমি বলি তার যতগুলো বই আছে আমারও ততগুলো বই আছে, আমার তার 3 গুণ বই আছে, তাহলে মাস না হয়ে মেনি হয়ে যাবে এখানে। I have as many, I have 3 times as many books as he has, তার যতটুকুলো বই আছে আমার তার 3 গুণ আছে, তার যদি 10টা বই থাকে আমার 30টা বই আছে। তাহলে এই বাবা দেখো, the clay pot is prettier but it cost half as much as the other one. a cost মানে এখানে a cost is the uncountable noun, এই যে cost এটা uncountable noun, এজন্য এখানে মাস হয়েছে এবং as হবে। বুঝতে পেরেছো? ভাই এখানে ইয়েস হলো, এখানে কোস্ট আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার হয়, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার আরে হয়, এটা তাহলে ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব। ও নাউন ইট হিসেবে না কস্ট, এটা এখানে। ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে, এটা নাউন না তো। জি ভাই বুঝেছি, ঠিক আছে। জি বুঝেছি ভাই, ওকে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আমি তো চ্যাট গুলো দেখতে পাইতেছি না, হুট করে কই চলে যায় বুঝি না। আচ্ছা আচ্ছা, পাইছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ভাই যে বার্ব নিয়ে একটু যদি আলোচনা করতেন, মানে একটু কি ভালো নিয়ে? হতো আর কি। বার্ব বার্ব ভার্ব নিয়ে আলোচনা করতাম। জি ভাইয়া।
মানে একটু মানে সাধারণ হিন্ট যদি দিতেন। আচ্ছা একটু ওয়েট করুন দাঁড়াও। এটা কে জানি প্রশ্ন, আচ্ছা ভার্ব নিয়ে আমি কথা বলছি একটু পরে। এটা কে প্রশ্ন করছে? at 30 a change came over her, মানে এখানে কোনটা আমি তুমি কি, কোনটা এই জায়গায় আন্ডারলাইন, হচ্ছে কোনটা নিচে? পারফেক্ট টেন্স কোনটা হবে? মানে ওভার। ওভারের নিচে? জি জি আচ্ছা আচ্ছা, মানে এখানে ওভারটা কোন বারে বেসিস হবে, তাই না? জি ভাইয়া। এটা প্রিপজিশন। এই যে নাউনের আগে বসছে না, নাউন অথবা প্রনাউনের আগে বসছে না, এটা কিন্তু এখানে প্রিপজিশন। ঠিক আছে? একটু এই এক্সপ্লেইন করলে ভালো হয়। তুমি শুনতে পারছো? জি ভাইয়া। তাহলে এটা কি হবে? প্রিপজিশন কেন হবে বলো তো? প্রিপজিশনের পরে কি বসে? নাউন অথবা কি বসে? নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ অর প্রনাউন আর ফ্রেজ। এখানে কোনটা? অ্যাবাভটা? জি ভাইয়া। আচ্ছা, we flew above the clouds, we flew above the, এটাও প্রিপজিশন হিসেবে কাজ করেছে। একই, এখানে প্রিপজিশন, এরপরে the clouds অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে না, জি এটাও প্রিপজিশন হবে। ক্লাউডস। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওকে। আর কি? ওকে, সবাইকে ধন্যবাদ স্যার। আর কোনো ক্লাস আছে স্যার? আর কারো কোনো প্রশ্ন আছে? সরি, আর কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট একটা প্রশ্ন আছে, এটা দিচ্ছি। দা চুজ দা কারেক্ট ওয়ান, দা মোর ইউ প্র্যাকটিস, দা মোর ইউ দা বেটার ইউ, এই যে দুইটা, এটাকে বলে ডাবল কম্পারেটিভ। যেহেতু এখানে কম্পারেটিভ আছে, এই যে দেখো এটা কিভাবে আনসার করবে, এটা যেহেতু কম্পারেটিভ দা মোর, এজন্য এখানেও একটা দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে, এটাকে বলে ডাবল কম্পারেটিভ। দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, যতই তুমি শিখিবে পড়িবে ততই তুমি শিখিবে। এই যে দা মোর ইউ প্র্যাকটিস, যতই তুমি প্র্যাকটিস করবে, দা বেটার ইউ উইল ডু ইট, তুমি এটাতে অনেক বেশি ভালো করবে, এটাকে বলে ডাবল কম্পারেটিভ। ঠিক আছে, এই জন্য আনসার হবে সি নাম্বারটা। আচ্ছা, মোটামুটি মনে হয় প্রশ্ন সব চলে আসছে আর কি, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ আনসার দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যালো মিস্টার একটু কম্প্রিহেনশন সম্পর্কে বলেন। কোনটা কোনটা? কম্প্রিহেনশন সম্পর্কে। কম্প্রিহেনশন হচ্ছে তুমি যত বেশি ইংরেজি পড়বা, যত বেশি ইংরেজি বুঝবা, তখন তত বেশি কম্প্রিহেনশন আনসার করতে পারবে। এটা গ্রামার না, কম্প্রিহেনশন হলো ল্যাঙ্গুয়েজ, প্র্যাকটিস করতে হবে। এগুলো একদিনে ওভারনাইট কোনোদিন কাটানো যায় না। তুমি একটা বাংলা বই, এরকম একটা বাংলা বই দিলে একদিনে শেষ করে ফেলতে পারবে, কি বলছে সেটা বুঝতে পারবা। যদি কোন একটা উপন্যাস দেয়, আরিফ আজাদের মতো বই দেয়, তাহলে একদিনে সব পড়তে মন চাইবে, কারণ সহজ ভাষায় লেখা। কিন্তু আমি যদি তোমাকে এই যে কি বলে পিকে হিস্ট্রি যদি আমি তোমাকে দেই, যে পিকে হিস্ট্রি, যে হিস্ট্রি অফ দ্য আরবস, এই বইটা যদি আমি তোমাকে দেই, দাঁত ভেঙে পড়ে যাবে। একটা গবেষণা বিষয়ক লেখা, প্রত্যেক বাংলা ভাষা তুমি বুঝবা না। অনেক বাংলা আছে উপন্যাস, এগুলো পড়লেই বোঝা যায়, পড়তে মজাও লাগে, সহজ ভাষায় লেখা। কিন্তু তোমাকে আমি গবেষণা লেভেলে যদি একটা বই দেই, ধরো যে অমর্ত্য সেনের একটা বই দিলাম পোভার্টির উপর, বাংলায় দিলাম, তাও তো তোমার বুঝতে কষ্ট হয়ে যাবে, ইংরেজি তো দূরের কথা। এগুলো ভাষার উপর, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, অনেক কিছু কনটেক্সট নিজের মাথায় থাকতে হয়। দেন তোমাকে বলা হয়েছে টাইটানিক নিয়ে, এন্ড টাইটানিক মুভিটা তোমার দেখা আছে, তাই টাইটানিক কম্প্রিহেনশনটা বুঝতে তোমার সহজ হবে, কারণ তোমার কনসেপ্টের নলেজটা আছে। আমি কি বুঝাতে পারলাম মিস্টার? কম্প্রিহেনশন আমি কথা বুঝছি না, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি বলছিলাম কম্প্রিহেনশন আসার সম্ভাবনা কতটুকু সেটা বলছি। ডি ইউনিটে আসবে, ডি ইউনিটে আসলেও, ডি ইউনিটে, ডি রিটেন পার্টে, বি ইউনিটে আসার সম্ভাবনা, ডি ইউনিটে, ঢাকার ডি ইউনিটে আসতে পারে। হ্যাঁ, এই ডি ইউনিট আর বি ইউনিট একটা আলাদা রিটেনের জন্য সাজেশন দিলে একটু ভালো হইতো। কেন, যেগুলো দিয়েছে এগুলো বিডি উভয়ের জন্য, শুধু পার্থক্যটা হলো কম্প্রিহেনশনটা ডি ইউনিটে আসবে, বি ইউনিটে গত বছর আসে নাই। কিন্তু ডি ইউনিটের প্রশ্ন দেখো গত বছর কম্প্রিহেনশন আসছে, এই জন্য বলতেছি, কারণ এর আগে কোশ্চেন প্যাটার্ন ছিল একরকম, এখন অন্যরকম। বুঝতে পেরেছো? আচ্ছা বলো এবার কার কি কি প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন, ইজ এনিথিং? মানে ভার্ব
ভার্ব সম্বন্ধে একটু বলতে বলছিলাম। আচ্ছা ভার্ব নিয়ে আমি কি বলবো, তুমি আমার একটু বলো তো ভার্ব নিয়ে আমি কি বলবো। ভার্ব তো অনেক লং একটা টপিক, আলোচনা করলে তো অনেক কিছু আলোচনা করা যায়। তুমি স্পেসিফিক একটা বিষয় বলো। ভার্ব আচ্ছা, এই তো যে অনেক আছে, প্রিন্সিপাল ভার্বে ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, অনেক আছে। ভার্বের শোনেন, ভার্বের উপরে কি আপনাদের এই মানে ইউটিউবের কোনো ক্লাস ছাড়া আছে? অনেক আছে, ভার্বের অনেক অনেক ভিডিও আছে দেখি, যেগুলো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। ওখানে ৮৬টা ভিডিও আছে আমার, ৮৬টা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট লেকচার সিরিজ এই নামে একটা প্লে লিস্ট করা আছে। ওই প্লে লিস্টের মধ্যে প্রায় ৯৬টা ভিডিও আছে, সবগুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য। আপনার ইউটিউবের চ্যানেল নাম নাম কি বললেন? ওই যে মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল আমার নামে। মিনহাজ, হ্যাঁ দেখতে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ওইখান থেকে দেখে নেব। আর আছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের একটু কনসেপ্টটা বলেন। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্বের বাংলা হলো অকর্মক ক্রিয়া। আমি যদি তোমাকে বলি আই গো হোম, আই গো হোম, এখানে কোনো অবজেক্ট আছে? কোনো অবজেক্ট আছে? বলো তো, তুমি বলো। না। না, এই হোমটা কি বলো তো এখানে? নাউন। এই মিয়া, এটা অ্যাডভার্ব। আমি কোথায় যাই? বাড়িতে যাই। এটা কি? এই হোম কিন্তু নাউন না। এই সেন্টেন্সে কি হোম নাউন নাকি? মিস্টার, তুমি বুঝো নাই? জি স্যার। এটা হোম নাউন হয় কখন? যদি সাবজেক্ট হলে, অবজেক্ট হলে। এটা কি অবজেক্ট নাকি? অবজেক্ট হতে হবে কি যায়, কাকে যায় দিয়ে প্রশ্ন করলে তো কি যায়। বাড়ির কি হাত পা আছে? বাড়ি যেতে পারে? মাই হোম ইজ নিয়ার, আমার বাড়িটি নিকটে। এই হোমটা নাউন, কিন্তু এখানের হোমটা তো নাউন না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, অ্যাডভার্ব তার মানে এখানে কোনো অবজেক্ট আছে না। তাহলে এই গো ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। এটা একটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। এবার আসো, আমি যদি বলি আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, বলো তো আমি কি পছন্দ করি? আম। তার মানে অবজেক্ট আছে কিনা? জি। সরি, এটা ইনট্রানজিটিভ হবে, মিস্টেক হয়েছে। প্রথমটা ইনট্রানজিটিভ, হ্যাঁ, কারণ অবজেক্ট নেই। আর এখানে অবজেক্ট আছে, যেখানে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মানে বাংলায় বলে ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, যে ভার্বের কর্ম থাকে। আর ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া, যে ভার্বের কর্ম থাকবে না। মানে যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ। ভাইয়া অ্যাডভার্ব খুঁজতে হলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে। আই উইল কাম সুন, আমি কখন আসবো? শীঘ্রই আসবো, অ্যাডভার্ব অফ টাইম। আই উইল গো হোম, আমি কোথায় যাব? বাড়িতে যাব, অ্যাডভার্ব অফ প্লেস। আই ওয়াক স্লোলি, আমি কিভাবে হাঁটি? স্লোলি। এগুলো অ্যাডভার্ব। কেমন? অ্যাডভার্বের প্রকারগুলো দেখে নিও। অ্যাডভার্ব অনেক ধরনের আছে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কম্পারিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ নেগেশন। অনেক প্রকার আছে। ঠিক আছে? জি ভাইয়া। তারপর প্রশ্ন করে কি কি বলে এটা, মনের স্বাদ মিটাইছি কিনা? আলহামদুলিল্লাহ। যাক, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা রয়েছে ভাইয়া, সিইং ইজ বিইং, বিলিভিং। সিইং ইজ বিলিভিং মানে দেখলেই বিশ্বাস হয়, মানে বিলিভিংটা এখানে মানে দেখলে বিশ্বাস বিলিভিং এর করতে জায়গায় হবে। অন্য কিছু হয় না ভাইয়া? বুঝি নাই। মানে বিলিভিং এর জায়গায় যদি বিলিভড হয় তাহলে আনসারটা না কেমন হবে? না, এটা তো একটা, তুমি যেটা বলছো এটা একটা প্রোভার্ব। এটার সেন্টেন্সটা পৃথিবীতে জন্ম হয়েছে এভাবে, এটা ল্যাঙ্গুয়েজ। এখানে গ্রামার কাটা গেলে বিপদ। বিলিভ দিলে এখানে হবে না। বিলিভিং, এটাকে এখানে এটা জিরানি দিতে হবে, আইএনজি করতে হবে। বিলিভ বলতে তো কোনো জিরান নেই। জি ভাইয়া বুঝতে পারছি, মানে এটা যেটা যেমন সুন্দর দেখায় ওইভাবে রাখতে হবে। হ্যাঁ, সেভাবে রাখতে হবে। সব জায়গায় গ্রামার কাটানো যাবে না। গ্রামার হলো একটা ফালতুয়ের জিনিস।
জীবনে যদি ইংরেজি শিখতে চাও 4টা জিনিস শিখবা। বেশি বেশি ইংরেজি পড়বা, বেশি বেশি ইংরেজি শুনবা, বেশি বেশি ইংরেজি বলবা, বেশি বেশি ইংরেজি লিখবা। এই 4টাই, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। দিস আর দ্য 4 মেথডস ফর লার্নিং ইংলিশ। যে কোনো ভাষাকে শেখার মাধ্যম হলো এই 4টা, বাকি সবগুলোই বুংবাং। বুঝতে পেরেছো? গ্রামার দিয়ে জি ভাইয়া, কখনো বুঝতে ইংরেজি পেরেছি। শেখা হবে না। গ্রামার দিয়ে যারা ইংরেজি শিখতে যায় তারা হচ্ছে, এটা আমাদের এই উপমহাদেশে ব্রিটিশরা একটা ভুল পদ্ধতি দিয়ে গেছে আমাদেরকে, যে তোমরা কি বলে এটা, এই গ্রামারের মাধ্যমে ইংরেজি শিখো। আমরা কি বাংলা ব্যাকরণ শিখে বাংলা ভাষা শিখছি নাকি? আমি কি জন্মের পর পর সমাধাতুজ ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া এগুলো জানতাম নাকি? না ভাইয়া। আমি বাংলা ভাষায় কথা বলছি না? জি ভাইয়া। ইয়াস, ইংরেজিটাকে তোমাকে ওইভাবে শিখতে হবে। ইন্ডিয়ার প্রত্যেকটা নাগরিক 3টা ভাষায় ফ্লুয়েন্ট। কলকাতার গুলো ওরা বাংলাও জানে, ইংলিশও জানে, আবার হিন্দিও জানে। ইংলিশ কমন ল্যাঙ্গুয়েজ ওদের ইংলিশ। তো ওরা কি আমি তো জানি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি আমার চেয়ে বেশি গ্রামার পারবে বলো তো? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে আমার মতো, তুমি যদি তারে বলো ড্যাংলি মডিফায়ারটা বুঝান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে তোমারে বুঝাতে পারবে না। এবং আমার মনে হয় না সে ট্রানজিটিভ ইন্টারজিটিভ ভার্বটাও ঠিক মতো চিনে। আমার কথা বুঝতেছো? ভাই ঠিক আছে, ট্রাম্পে পারবো না। ট্রাম্প পারবে না, ইভেন বারাক ওবামা পারবে না আমার মতো গ্রামার পড়াইতে। কিন্তু বারাক ওবামা আমার চেয়ে ভালো ইংলিশ বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে। হাজার হাজার বই সে লিখছে। তার বই 2টা বই আছে, অডিসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার। 2টা বই আমার কাছে আছে এখানে, 2টা ইংরেজিতে লেখা। আমি কি জীবনে এরকম একটা বই লিখতে গেলে আমার কত ইয়া হয়ে যাবে না? মানে আমি বলতে চাচ্ছি যে ভাষা শিখা একটা, গ্রামার অন্য জিনিস, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি। বুঝতে পেরেছো? যদি জীবনে বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যাও, তাহলে কখনোই গ্রামার নিয়ে উঠে পড়ে লাগবে না। এটা পড়বা, আবার বিসিএস এর সময় চাকরির যখন পরীক্ষা দিবে তখন প্রচুর ওয়ার্ড শিখবা, ইংরেজি ভাষাটাকে দক্ষ করবা, অনেক বেশি ওয়ার্ড জানতে হবে, অনেক বেশি ইংরেজি পড়বা, লিখবা, শুনবা, বলবা। এটাই হচ্ছে তোমার মাধ্যম। জি ভাইয়া, ইংলিশ শিখার স্তরটা তাহলে প্রথমত শোনা, দেন পড়া, তারপরে বলা, তারপর লেখা। এক্স্যাক্টলি। আইএলটিএস মানে কি? আইএলটিএস, তোমরা আইএলটিএস এর নাম শুনেছো? জি ভাইয়া, শুনেছি। এটার পূর্ণরূপ কি বলো তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটার পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা হচ্ছে যারা আমেরিকায়ও কিছু জায়গায় আইএলটিএস নেয়, আবার কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যদি কেউ পড়তে যেতে চায় তাকে আইএলটিএস দিতে হয়। আবার অনেকে চাকরি করতে গেলে একটা প্রফেশনাল আইএলটিএস দিতে হয়। এটার মাধ্যমে হলো এই 4টা। তুমি ওরা শোনার উপর, লিসেনিং এর উপর একটা টেস্ট নিবে, রিডিং এর উপর একটা টেস্ট নিবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তুমি ওই দেশে গিয়ে ইংরেজি বলতে পারবে কিনা, বললে শুনতে পারবে কিনা, মানে শুনলে বুঝবে কিনা, লিখতে পারবে কিনা, বলতে পারবে কিনা, এটাই ওই টেস্ট। কিন্তু আমেরিকা যারা পড়তে যায় তাদেরকে জিআরই দিতে হয়, আইএলটিএস দিলে হয় না। জিআরইটা হচ্ছে গ্রাজুয়েট রেকর্ড এক্সাম বলা হয়। সেটা কিন্তু ম্যাথ এবং ইংলিশের উপর। ওখানে ম্যাথও আছে, ইংলিশ আছে। ওটা হচ্ছে অ্যাবসলিউট পরীক্ষা, ওটা ল্যাঙ্গুয়েজ টেস্ট না। ঠিক আছে? ঠিক আরেকটা পরীক্ষা আছে, টোফেল। টোফেল যে বইটা আছে না আমাদের, ওই নামে একটা পরীক্ষা আছে আমেরিকায়, হয় আইএলটিএস দিতে হয়, না হলে টোফেল দিতে হয়। টোফেলের পূর্ণরূপ কি বলো তো? বলো দেখি, কে বলতে পারো? ভাই টোফেল আর আইএলটিএস এর মধ্যে পার্থক্য কি? টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ভাইয়া ডি ইউনিটের জন্য কি ক্লিপস টোপেল না ব্যালেন্স টোপেল, কোনটা পড়বো? কোনো কিছুই পড়তে হবে না, লেকচার শিটে যা পড়ছে অতটুকু পড়লেই হবে। শুনো, এই টোফেলের মধ্যে যা আছে সব তোমাদের লেকচার শিটে আসছে না? এখানে শুধু ইংরেজি ভাষায় দেওয়া আছে, তোমার ওখানে বাংলা ভাষায় তোমাকে বলে দিয়েছে। এখানে আমরা যেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, সেটা এখানে বলে যে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, এটাকে বলে, তো এখানে সেটাকে বলা হয় প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। আমরা যেটাকে অ্যাডভার্ব বলি, সেটাকে এখানে বলা হয় মডিফায়ার। শুধু পার্থক্য এতটুকুই, তোমার এটা জানার দরকার নেই। ক্লিপস টোপেলের প্রত্যেকটা টপিক, এই যে এখানকার যতগুলো টপিক আছে সবগুলো টপিক তো লেকচার শিটে আছে না? আচ্ছা ভাইয়া, আমেরিকার জন্য জিআরই এবং আরেকটা হচ্ছে টোফেল, এই দুইটা পরীক্ষা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আইএলটিএস ওনারা নিচ্ছেন না। মানে হয় আমেরিকা যেতে হলে তোমাকে 2টা দিতে হবে, হয় জিআরই দিতে হবে এবং আইএলটিএস দিতে হবে।
জেআরই দিয়েও যাওয়া যায়, এগুলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ইয়া করে, কি বলে এটা, বেরি করে। ঠিক আছে? জি জি। তারপর আর তো কোনো কিছু আছে, আর কোনো কিছু আছে জানার? তো কি অবস্থা বলো, যে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি বলো? আলহামদুলিল্লাহ ভালো তোমাদের ভাইয়া। একসাথে ক্লাস নিলাম, হ্যাঁ? ভাই আপনি একজন আলহামদুলিল্লাহ ভালো। মানে এটা কি আমাকে বলার জন্য? হ্যাঁ না ভাইয়া সত্যি না বলতেছি। ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। তো তোমরা আমার পরিচয় জানো তো? আমি কি তোমাদের আমার পরিচয় দিয়েছিলাম? স্যার জি শুধু ভাইয়া, নাম আপনার কোথায় নামটা পড়েন নেই। সেটা জানি যে। হ্যাঁ, নতুন ঠিক আছে, এই সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করো বেশি বেশি। আল্লাহ হাফেজ। জি ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।